করছি আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা অমৃতদ্বীপ। গোড়ায় একটুখানি গৌরচন্দ্রিকার দরকার। যদিও অমৃতদ্বীপ নতুন উপন্যাস, তবু এর কাহিনী আরম্ভ হয়েছে গ্রন্থাকারে প্রকাশিত ড্রাগনের দুঃস্বপ্ন নামে উপন্যাস থেকে। বিমল কুমার, জয়ন্ত, মানিক ও ইন্সপেক্টর সুন্দরবাবু কয়েকটি রহস্যময় হত্যাকাণ্ডের তদবিরে নিযুক্ত হয়ে তাও ধর্মমতের প্রবর্তক প্রাচীন চীনা সাধক লাওজুর জেট পাথরে গড়া একটি ছোট প্রতিমূর্তি এবং অমৃতদ্বীপে যাওয়ার একখানি ম্যাপ হস্তগত করে। খ্রিস্ট জন্মাবার ৬০৪ বৎসর আগে চীন দেশে লাওজুর আবির্ভাব হয়। চীন দেশের প্রাচীন পুঁথিপত্রে প্রকাশ তাও সাধুদের মতে প্রশান্ত মহাসাগরে একটি দ্বীপ আছে, তার নাম অমৃতদ্বীপ। সেখানে সিয়েন অর্থাৎ অমররা বাস করে। সেখানে অমর লতা জন্মায়। তার অমৃত ফল ভক্ষণ করলে মানুষও অমর হয়। যারা তাও ধর্ম গ্রহণ করে তাদের জীবনের প্রধান লক্ষ্য হচ্ছে অমৃতদ্বীপে যাওয়া, আর সেখানে গেলে লাওজুর মন্ত্রপুত প্রতিমূর্তি সঙ্গে থাকা চাই। বৌদ্ধ হিন্দু ধর্মের মতন তাও ধর্ম পরের যুগে ভিন্ন রূপ ধারণ করে। তার মধ্যে ক্রমেই ভূত প্রেত, মন্ত্রতন্ত্র, ঝাড়ফুঁক আর হরেক রকমের ম্যাজিকের আবির্ভাব হয়। তাও সাধকরা বলে তাদের সিদ্ধ পুরুষরা কেবল অমরই হয় না, জলে স্থলে শূন্যে তাদের গতি হয় অবাধ। আধুনিক যুগে এসব কথা বিশ্বাসযোগ্য নয় বটে, কিন্তু চীনাদের পবিত্র পাহাড় থাইসানের তলদেশে অবস্থিত থাইয়ানফু মন্দিরে গিয়ে এক সমাধিমগ্ন তাও সিদ্ধ পুরুষকে দেখে রিচার্ড উইলহেলম নামে এক জার্মান সাহেব সবিস্ময়ে লিখেছেন, এই সমাধিস্থ তাও সাধক মৌনব্রতী। তিনি কতকাল খাদ্য আর পানীয় গ্রহণ করেননি। বাইরের কোনো কিছুই তার ধ্যান ভঙ্গ করতে পারে না। তার দেহ শুকিয়ে শীর্ণ হয়ে গেছে, দেখতেও তাকে মরার মতো, কিন্তু তার দেহ সম্পূর্ণ তাজা, একটু পচে যায়নি। অমৃতদ্বীপের পাঠকদের পক্ষে এইটুকু তথ্যই যথেষ্ট। যাদের আরো কিছু জানবার আগ্রহ আছে তারা ড্রাগনের দুঃস্বপ্ন পড়ে দেখবেন। জাহাজ ভেসেছে নীল জলে। এ জাহাজ একেবারেই তাদের নিজস্ব। অমৃতদ্বীপে যাওয়ার সমস্ত জলপথটাই তাদের ম্যাপে আঁকা ছিল। সেই ম্যাপ দেখেই বোঝা যায় কোনো বাণিজ্য তরী বা যাত্রী জাহাজই ওই দ্বীপে গিয়ে লাগে না। চার্টে ও দ্বীপের কোনো উল্লেখই নেই। কাজেই বিমল ও কুমারের প্রস্তাবে একখানা গোটা জাহাজই চার্টার বা ভাড়া করা হয়েছে। এটাও তাদের পক্ষে নতুন নয়, কারণ এইরকম একখানা গোটা জাহাজ ভাড়া করেই তারা আর একবার লিস্ট আটলান্টিসকে পুনরাবিষ্কার করেছিল। জয়ন্ত, মানিক ও সুন্দরবাবুর এ অভিযানে যোগ দেওয়ার ইচ্ছা ছিল না। বিমল ও কুমার একরকম জোর করেই তাদের সঙ্গে টেনে এনেছে। কাজেই তাদের পুরাতন ভৃত্য ও দস্তুর মতো অভিভাবক রামহরিও যথেষ্ট বিরক্তি প্রকাশ করেও অন্যান্য বারের মতো এবারেও শেষ পর্যন্ত সঙ্গ নিতে ছাড়েনি, এবং এমন ক্ষেত্রে তাদের চির অনুগত চতুষ্পদ যোদ্ধা বাঘাও যে সঙ্গে সঙ্গে লাঙুল আস্ফালন করে আসতে ছাড়বে না সে কথা বলাই বাহুল্য। তাদের পুরাতন দলের মধ্যে কেবল বিনয়বাবু এবং কমলকে এবারে সঙ্গীরূপে পাওয়া গেল না। বিনয়বাবু এখন ম্যালেরিয়ার তাড়নায় কুইনিন ও আদার কুচির সদ্ব্যবহারে ব্যস্ত, এবং কমল দেবে এবার মেডিকেল কলেজের শেষ পরীক্ষা। জাহাজখানির নাম লিটল ম্যাজেস্টিক। আকারে ছোট হলেও যাত্রীদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য এর মধ্যে চমৎকার সাজানো গোছানো লাউঞ্জ, ডাইনিং সেলুন, প্রমেনেড ডেক ও পাম কোট প্রভৃতিরও অভাব ছিল না। এরকম জাহাজ চার্টার করা বহু ব্যয়সাধ্য বটে, কিন্তু বিমল ও কুমার যে অত্যন্ত ধনবান এ কথা সকলেই জানেন। তার উপরে জয়ন্ত বিনা পয়সার অতিথি হতে রাজি হয়নি, এবং সেও রীতিমতো ধনী ব্যক্তি।
জাহাজ তখন টুংহাই বা পূর্ব সাগর প্রায় পার হয়ে রিউকিউ দ্বীপপুঞ্জের কাছ দিয়ে প্রশান্ত মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছে। ওপরে নিচে চারিদিকে ছড়িয়ে আছে কেবল অনন্ত নীলিমা, কাছে চঞ্চল, দূরে প্রশান্ত। এই নীলিমার জগতে এখন নতুন বর্ণ সৃষ্টি করেছে নিম্নে শুধু শুভ্র ফেনার মালা এবং শূন্যে শুভ্র সাগর বিহঙ্গের দল। প্রকৃতির রঙের ডালায় এখন আর কোনো রং নেই। প্রাকৃতিক সঙ্গীতেও এখানে নব নব রাগিনীর ঝংকার নেই। না আছে উচ্ছ্বসিত শ্যামলতার মর্মর, না আছে পাখিদের সুরের খেলা। বইছে কেবল হুহু শব্দে বাতাস এবং জাগছে কেবল আদিম সাগরের উচ্ছল কলকল মন্ত্র। এ দুই ধ্বনির সৃষ্টি পৃথিবীর প্রথম যুগে, যখন সবুজ গাছ আর গানের পাখির জন্মই হয়নি। খোলা প্রমেনের ডেকের ওপরে পায়চারি করতে করতে মানিক বলল, আমাদের সমুদ্র যাত্রা শেষ হতে আরো কত দেরি বিমলবাবু? বিমল বললে, আর বেশি দেরি নেই, 4 ভাগ পথের 3 ভাগই আমরা পার হয়ে এসেছি। ম্যাপখানা আমার মুখস্থ হয়ে গেছে। আরো কিছু দূর এগোলেই বনিং দ্বীপপুঞ্জের কাছে গিয়ে পড়ব। তাদের বায়ে রেখে আমাদের অগ্রসর হতে হবে প্রায় পূর্ব দক্ষিণ দিকে, তারপরেই অমৃত দ্বীপ। মানিক বললে, দ্বীপটি নিশ্চয়ই বড় নয়, কারণ তাহলে নাবিকদের চার্টে তার উল্লেখ থাকতো। এখানকার সমুদ্রে এমন অজানা ছোট ছোট দ্বীপ দেখছি তো অসংখ্য। অমৃত দ্বীপকে আপনি চিনবেন কেমন করে? ম্যাপে অমৃত দ্বীপের ছোট্ট একটা নকশা আছে, আপনি কি ভালো করে দেখেননি? সে দ্বীপের প্রথম বিশেষত্ব হচ্ছে তার চারপাশে পাহাড় দিয়ে ঘেরা। পাহাড় কোথাও কোথাও 1,500-2,000 ফুট উঁচু। তার দ্বিতীয় বিশেষত্ব, দ্বীপের ঠিক উত্তর পশ্চিম কোণে পাহাড়ের উপরে আছে ঠিক পাশাপাশি 5টি শিখর। সবচেয়ে উঁচু শিখরের উচ্চতা 2,300 ফুট। এরকম দ্বীপ দূর থেকে দেখলেও চেনা শক্ত হবে না। বলেই ফিরে দাঁড়িয়ে বিমল চোখে দূরবীন লাগিয়ে সমুদ্রের পশ্চিম দিকে তাকিয়ে কি দেখতে লাগলো। সুন্দরবাবু বললেন, আচ্ছা বিমলবাবু, আমরা যাচ্ছি তো পূর্ব দিকে, অথচ আজ কদিন ধরেই লক্ষ্য করছি আপনি যখন তখন চোখে দূরবীন লাগিয়ে পশ্চিম দিকে কি যেন দেখবার চেষ্টা করছেন। এর মানে কি? জয়ন্ত এতক্ষণ পরে মুখ খুলে বললে, এর মানে আমি আপনাকে বলতে পারি। বিমলবাবু দেখছেন আমাদের পেছনে কোনো শত্রু জাহাজ আসছে কিনা। এখানে আবার শত্রু আসবে কে? কেন, কলকাতাকে যারা ড্রাগনের দুঃস্বপ্ন দেখিয়েছিল, আপনি এরই মধ্যে তাদের কথা ভুলে গেলেন নাকি? কি যে বলো তার ঠিক নেই, সে দল তো ছত্রভঙ্গ হয়ে গেছে। কেমন করে জানলেন? পালের গোদা কুপোকাত হলে দল কি আর থাকে? দূরবীন নামিয়ে বিমল বললে, আমার বিশ্বাস অন্যরকম। সে দলের প্রত্যেক লোকই মরিয়া, তারা সকলেই অমৃত দ্বীপে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু ও দ্বীপের ঠিকানা তারা জানে না, কারণ ম্যাপখানা আছে আমাদের হাতে। আমরা যে তাদের দেশের কাছ দিয়ে অমৃত দ্বীপে যাত্রা করেছি, নিশ্চয় এ সন্ধান তারা রাখে। যারা লাউজুর মূর্তি আর ওই ম্যাপের লোভে সুদূর চীন থেকে বাংলাদেশে হানা দিতে পেরেছিল, তারা যে আরেকবার শেষ চেষ্টা করে দেখবে না, এ কথা আমার মনে হয় না। সুন্দরবাবু বললেন, শেষ চেষ্টা মানে আপনি কি বলতে চান? তাহলে জাহাজের সঙ্গে আমাদের জলযুদ্ধ হবে? আশ্চর্য নয়। সুন্দরবাবু বিস্ফারিত চক্ষে ও উত্তেজিত কণ্ঠে বললেন, আশ্চর্য নয় মানে? জলযুদ্ধ অমনি হলেই হলো? আমাদের সেপাই কোথায়, কামান কোথায়? আমরা ঘুষি ছুড়ে লড়াই করব নাকি? কুমার হেসে বললে, কামান নাই বা রইল, আমাদের সকলেরই হাতে আছে অটোমেটিক বন্দুক, আর আমাদের সেপাই হচ্ছি আমরাই। সুন্দরবাবু আরো উত্তেজিত হয়ে আরো কি যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ বিকট স্বরে হুম শব্দ করে মস্ত এক লাফ মেরে 5 হাত তফাতে গিয়ে পড়লেন। মানিক বললে, কি হলো সুন্দরবাবু, কি হলো? আপনার ভুঁড়িটা কি ফট করে ফেটে গেল? সুন্দরবাবু ক্রুদ্ধ স্বরে বললেন, যাও যাও, দেখতে যেন পাওনি, আবার ন্যাকামি করা হচ্ছে।
কুমারবাবু, আপনার ওই হতচ্ছাড়া কুকুরটাকে এবার থেকে শিকল দিয়ে বেঁধে রাখবেন। আমাকে দেখলেই ও ব্যাটা কোত্থেকে ছুটে এসে ফোঁস করে আমার পায়ের উপর নিঃশ্বাস ফেলে কি যেন শোকে। বলতে পারেন মশাই, কি শোকে? মানিক বললে, আপনার গন্ধ বাঘার বোধহয় ভালো লাগে। ইয়ার কি করো না মানিক, তোমার ইয়ার কি বাঘার ব্যবহারের চেয়েও অভদ্র। ওই নেড়ে কুত্তাটাকে আমি কিছুতেই সহ্য করতে পারবো না। চললুম আমি এখান থেকে। সুন্দরবাবু লম্বা লম্বা পা ফেলে অদৃশ্য হলেন। বাঘা বিলক্ষণ অপ্রতিভভাবে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। এই লোকটি যে তাকে দু চোখে দেখতে পারে না, এটা সে খুবই বোঝে। তাই বাঘার কৌতূহল হয় সুন্দরবাবুকে কাছে পেলেই সে তার পা শুকে দেখে। মানুষের চরিত্র পরীক্ষা করবার এর চেয়ে ভদ্র উপায় পৃথিবীর কোনো কুকুরই জানে না। পরদিন প্রভাতে ব্রেকফাস্টের পর বিমল ও কুমার জাহাজের ডেকে উঠে গেল। জয়ন্ত লেবলাকের লেখা একখানা ডিটেকটিভ উপন্যাস নিয়ে লাউঞ্জে গিয়ে আরাম করে বসল। মানিকও তার দৃষ্টান্ত অনুসরণ করলে। সুন্দরবাবু বিরক্তি ভরে বললেন, জাহাজে উঠে পর্যন্ত দেখছি বিমল বাবু আর কুমার বাবু অদৃশ্য শত্রুর কাল্পনিক ছায়া দেখবার জন্য ব্যতিব্যস্ত, আর তোমরা গাঁজাখুরি ডিটেকটিভের গল্প নিয়েই বিভোর। কারোর সঙ্গে দুটো প্রাণের কথা বলবার ফাঁক নেই। জয়ন্ত জবাব দিলে না। মানিক বললে, আচ্ছা, এই রইল আমার বই, এখন প্রকাশ করুন আপনার প্রাণের কথা। সুন্দরবাবু নিম্ন স্বরে বললেন, কথাটা কি জানো? এই অমৃতদ্বীপ, অমরলতা, জলে স্থলে শূন্যে চিরজীবী মানুষের অবাধ গতি, এসব কি তুমি বিশ্বাস করো ভায়া? আমার কথা ছেড়ে দিন, আগে বলুন আপনার কি মত। আমার কেমন সন্দেহ হচ্ছে। বিমল আর কুমার বাবুর মাথায় তোমাদেরও চেয়ে বোধহয় বেশি ছিট আছে। বলেই সুন্দরবাবু ফোঁস করে একটা নিঃশ্বাস ত্যাগ করলেন। হঠাৎ অমন দীর্ঘ নিঃশ্বাস ফেললেন কেন? কি জানো ভায়া, প্রথমটা আমার কিঞ্চিত লোভ হয়েছিল, এখন মনে হচ্ছে সবই ভুয়ো, যা নয় তাই। কিসের লোভ সুন্দরবাবু? ওই অমরলতার লোভ আর কি। ভেবেছিলাম দু একটা অমৃত ফল খেয়ে জমকে কলা দেখাবো, কিন্তু এখন যতই ভেবে দেখছি ততই হতাশ হয়ে পড়ছি। আমরা ছুটেছি মরীচিকার পেছনে, কেবল কাদা ঘেটেই ফিরে আসতে হবে। তাহলে আপনি কেবল অমর হবার লোভেই বিমল বাবুদের অতিথি হয়েছেন? না বলি আর কেমন করে, অমর হতে কে না চায়। অমর হওয়ার বিপদ কত তা জানেন? বিপদ? হ্যাঁ, দু একটার কথা বলি শুনুন। ধরুন আপনি অমর হয়েছেন, তারপর কুমারবাবুর কুকুর বাঘা হঠাৎ পাগলা হয়ে গিয়ে আপনাকে কামড়ে দিল, তখন কি হবে? কি আবার হবে? আমি হাইড্রোফোবিয়া রোগের চিকিৎসা করাবো। চিকিৎসায় রোগ যদি না সারে তাহলে? আপনি অমর, সুতরাং মরবেন না, কিন্তু সারা জীবন অর্থাৎ অনন্তকাল আপনাকে ওই রোগের যন্ত্রণা ভোগ করতে হবে, অর্থাৎ সারা জীবন চেঁচিয়ে মরতে হবে পাগলা কুকুরের মতন ঘেউ ঘেউ করে। তাই তো হে, এসব কথা তো আমি ভেবে দেখিনি। তারপর শুনুন, আপনি অমর হলেও আপনার দেহ বোধ করে অস্ত্রে অকাট্য হবে না। কেউ যদি খাড়া দিয়ে আপনার গলায় এক কোপ বসিয়ে দেয়, তাহলে কি মুশকিল হতে পারে ভেবে দেখেছেন কি? আপনি অমর, অতএব হয় আপনার মুন্ডু, নয় আপনার দেহ, নয়তো ও দুটোই চিরকাল বেঁচে থাকবে। কিন্তু সেই স্কন্ধকাটা দেহ আর দেহহীন মুন্ডু নিয়ে আপনি অমরতার কি সুখ ভোগ করবেন? মানিক, তুমি কি ঠাট্টা করছো? মোটেই নয়। অমর হওয়ার আরো সব বিপদের কথা শুনতে চান? না, শুনতে চাই না। তুমি বড্ড মন খারাপ করে দাও। অমৃত ফল পেলেও আমি আর খেতে পারবো কিনা সন্দেহ। জয়ন্ত এতক্ষণ কেতাবের আড়ালে মুখ লুকিয়ে হাসছিল, এখন কেতাব সরিয়ে বলল, সুন্দরবাবু, অমৃতদ্বীপের কথা হয়তো রূপকথা ছাড়া আর কিছুই নয়, কিন্তু আজকের শুকনো বৈজ্ঞানিক জগতে সরস রূপকথার বড়ই অভাব হয়েছে। সেই অভাব পূরণের কৌতূহলেই আমরা বেরিয়েছি অমৃতদ্বীপের সন্ধানে। সুতরাং অমরলতা না পেলেও আমরা দুঃখিত হব না।
অন্তত যে কদিন পারি রূপকথার রঙিন কল্পনায় মনকে স্নিগ্ধ করে তোলবার অবকাশ তো পাবো। আর ওরই মধ্যে থাকবে যেটুকু অ্যাডভেঞ্চার, সেটুকুকে মস্ত লাভ বলেই মনে করব। এমন সময় একজন নাবিক এসে খবর দিল, বিমল সবাইকে এক্ষুনি ডেকের উপরে যেতে বলেছে। সকলে ওপরে গিয়ে দেখলে ডেকের রেলিং এর উপরে ঝুঁকে বিমল দাঁড়িয়ে রয়েছে, তার চোখে দূরবীন। জয়ন্ত জিজ্ঞাসা করলে, বিমল বাবু, আমাদের ডেকেছেন? বিমল ফিরে বললে, হ্যাঁ জয়ন্ত বাবু, পশ্চিম দিকে তাকিয়ে দেখুন। পশ্চিম দিকে চেয়েই জয়ন্ত দেখতে পেলে একখানা জাহাজ তাদের দিকে বেগে এগিয়ে আসছে। বিমল বললে, আমি খুব ভোরবেলা থেকে ও জাহাজখানাকে লক্ষ্য করছি। প্রথমটা ওর উপরে আমার সন্দেহ হয়নি, কিন্তু তারপরে বেশ বুঝলুম ও আসছে আমাদেরই পেছনে। জানেন তো এখানকার সমুদ্রে চীনে বোম্বেটেদের কিরকম উৎপাত। খুব সম্ভব আমাদের শত্রুরা কোনো বোম্বেটে জাহাজের আশ্রয় নিয়েছে। দূরবীন দিয়ে দেখা যাচ্ছে ও জাহাজখানায় লোক আছে অনেক, আর অনেকেরই হাতে রয়েছে বন্দুক। আমাদের কাপ্তেন সাহেবের সঙ্গে আমি আর কুমার পরামর্শ করেছি। কাপ্তেন বললেন, জলে ওরা আক্রমণ করলে আমাদের পক্ষে আত্মরক্ষা করা সহজ হবে না। তাহলে উপায়? দক্ষিণ দিকে তাকিয়ে দেখুন। দক্ষিণ দিকে মাইল দুয়েক তফাতে রয়েছে ছোট্ট একটি তরু শ্যামল দ্বীপ। আমরা আপাতত ওই দ্বীপের দিকেই যাচ্ছি। আশা করি শত্রুদের জাহাজ আক্রমণ করবার আগেই আমরা ওই দ্বীপে গিয়ে নামতে পারবো। তারপর পায়ের তলায় থাকে যদি মাটি আর একটা জুৎসই স্থান যদি নির্বাচন করতে পারি, তাহলে 1000 শত্রুকেও আমি ভয় করি না। আপনার কি মত? জয়ন্ত বললে, বিমলবাবু, এ অভিযানের নায়ক হচ্ছেন আপনি। আমরা আপনার সহচর মাত্র। আপনার মতই আমাদের মত। সুন্দরবাবু নীরস স্বরে বললেন, তাহলে সত্যি সত্যি আমাদের যুদ্ধ করতে হবে? কুমার বললে, তাছাড়া আর উপায় কি? বিনা যুদ্ধে ওরা আমাদের মুক্তি দেবে বলে বোধ হয় না। তবে আশার কথা এই যে আমরা ওদের আগেই ডাঙ্গায় গিয়ে নামতে পারবো। সুন্দরবাবু বিষণ্ণভাবে বললেন, এর মধ্যে আশা করবার মতো কিছুই আমি দেখতে পাচ্ছি না। ওই চীনে বোম্বেটে ব্যাটারাও তো দলে দলে ডাঙ্গায় গিয়ে নামবে। ভুলে যাবেন না, আমরা থাকবো ডাঙ্গায়, গাছপালা বা পাথরের আড়ালে লুকিয়ে। আমাদের এই অটোমেটিক বন্দুকগুলোর সম্মুখ দিয়েই নৌকায় করে ওদের ডাঙ্গার উপরে উঠতে হবে। আমাদের এক একটা অটোমেটিক বন্দুক প্রতি মিনিটে কতগুলি বৃষ্টি করতে পারে জানেন তো? 700। আধুনিক বিজ্ঞানের অদ্ভুত মারণাস্ত্র। সুন্দরবাবু ভয় ভয় বললেন, কিন্তু এভাবে মানুষ খুন করে শেষটা আইনের পাকে আমাদেরও বিপদে পড়তে হবে না তো? কুমার হেসে বললে, সুন্দরবাবু, এ জায়গা হচ্ছে অরাজক। এই বোম্বেটেদের জল রাজ্যে একমাত্র আইন হচ্ছে হয় মারো নয় মরো। সুন্দরবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হুম। বিমল তখন আবার চোখে দূরবীন লাগিয়ে শত্রু জাহাজের গতিবিধি লক্ষ্য করছিল। কিন্তু সে জাহাজ তখন এত কাছে এসে পড়েছে যে আর দূরবীনের দরকার হয় না। খালি চোখে বেশ দেখা যাচ্ছে তার ডেকের উপরে দলে দলে চীনেম্যান ব্যস্ত উত্তেজিতভাবে এদিকে ওদিকে আনাগোনা ও ছোটাছুটি করছে। হঠাৎ বিমল দূরবীন নামিয়ে আবার ফিরে দাঁড়ালো। তার মুখ বিবর্ণ, দৃষ্টি ভয় চকিত। বিমলের মুখে চোখে ভয়ের চিহ্ন, এটা যে অসম্ভব। কুমার রীতিমতো অবাক হয়ে গেল। জয়ন্ত বিস্মিত স্বরে বললে, কি হলো বিমল বাবু, আপনার মুখ চোখ অমন ধারা কেন? বিমল দূরবীনটা জয়ন্তের হাতে দিয়ে গম্ভীর স্বরে বললে, শত্রু জাহাজের পেছনে চেয়ে দেখুন। বোম্বেটেদের চেয়ে ভয়াবহ এক শত্রু আমাদের গ্রাস করতে আসছে। আমি এখন ব্রিজের উপরে ক্যাপ্টেনের কাছে চললুম। আরো তাড়াতাড়ি ওই দ্বীপে গিয়ে উঠতে না পারলে আর রক্ষা নেই। সুন্দরবাবু আঁতকে উঠে বললেন, বোম্বেটেরও চেয়ে ভয়াবহ শত্রু? ও বাবা, বলেন কি? হ্যাঁ সুন্দরবাবু, এমন আরেক শত্রু আমাদের আক্রমণ করতে আসছে যার নামে ভয়ে কাঁপে সারা দুনিয়া। তার সামনে আমাদের অটোমেটিক বন্দুকও কোনো কাজে লাগবে না। এই বলেই বিমল জাহাজের ব্রিজের দিকে ছুটল দ্রুত পদে। চোখে দূরবীন লাগিয়ে জয়ন্ত যা দেখলে তা ভয়াবহই বটে।
বোম্বেটেদের জাহাজেরও অনেক পেছনে বহু দূরে আকাশ ও সমুদ্রের চেহারা একেবারে বদলে গেছে। নিচে বিপুল মাথা নাড়া দিয়ে উঠেছে প্রচন্ড উন্মত্ত বৃহৎ তরঙ্গের পর তরঙ্গ। বলা চলে তাদের পর্বত প্রমাণ। তারা লাফিয়ে ওপরে উঠছে, ঝাঁপিয়ে নিচে পড়ছে, আবার উঠছে আবার নামছে, এবং ঘুরপাক খেতে খেতে ফেনায় ফেনায় সেখানকার নীলিমাকে যেন খণ্ড খণ্ড করে দিয়ে এগিয়ে আসছে উল্কার মতন তীব্র গতিতে। ওপরে আকাশের রং হয়ে গেছে কালো, মেঘে মেঘে ঘোর রাত্রির মতোই অন্ধকার। বেশ বোঝা যায় জেগে উঠেছে সেখানে সর্বধ্বংসী আকস্মিক ঝঞ্ঝা বায়ু, যার মস্তক আন্দোলনে দিকে দিকে ঠিকরে পড়ছে বাঁধনহারা নিকষ কালো মেঘের জটা, এবং ঘন ঘন পদাঘাতে লণ্ডভণ্ড হয়ে উথলে উঠেছে তরঙ্গাকুল মহাসমুদ্র। ফিরে দাঁড়িয়ে অভিভূত স্বরে জয়ন্ত বললে, টাইফুন? কুমার খালি চোখে সেদিকে তাকিয়ে ব্যাপারটা আন্দাজ করে নিয়ে বললে, হ্যাঁ, আমরা যাকে বলি ঘূর্ণাবর্ত। মানিক বললে, কিন্তু আমাদের এখানে তো একটুও বাতাস নেই, অসহ্য উত্তাপে গা যেন পুড়ে যাচ্ছে। কুমার বললে, ওসব টাইফুনের পূর্ব লক্ষণ। এ অঞ্চলে টাইফুন জাগবার সম্ভাবনা ওই লক্ষণ থেকেই জানা যায়। জয়ন্ত বললে, কুমারবাবু, সমুদ্র যাত্রা আমার এই প্রথম। এর আগে টাইফুন কখনো দেখিনি, কিন্তু শুনেছি চীনা সমুদ্রের টাইফুনের পাল্লায় পড়ে ফি বৎসরেই অনেক জাহাজ অতলে তলিয়ে যায়। সেই জন্যই তো ওকে আমরা বোম্বেটেদেরও চেয়ে ভয়ঙ্কর বলে মনে করছি। বোম্বেটেদের সঙ্গে লড়া যায়, কিন্তু টাইফুনের সঙ্গে যুদ্ধ করা অসম্ভব। এখন আমাদের একমাত্র আশা ওই দ্বীপ। যদি টাইফুনের আগে ওখানে গিয়ে পৌঁছতে পারি, হয়তো পারবো, কারণ আমরা দ্বীপের খুব কাছে এসে পড়েছি। এই দেখুন, আমাদের জাহাজের গতি আরো বেড়ে উঠেছে। এতক্ষণ সুন্দরবাবু ছিলেন ভয়ে হতভম্বের মতো। এইবারে মুখ খুলে তিনি বলে উঠলেন, দুর্গে দুর্গতি নাশিনী। জয়ন্ত বললে, কিন্তু বোম্বেটেদের জাহাজ এখনো দূরে রয়েছে, সে কি টাইফুনকে ফাঁকি দিতে পারবে? কুমার বললে, ওদের নিয়ে আমাদের মাথা ঘামাবার দরকার নেই। মানিক বললে, কি আশ্চর্য দৃশ্য! সমুদ্রের আর সব দিক শান্ত, কেবল একদিকেই জেগেছে নটরাজের প্রলয় নাচন। কুমার বললে, সাধারণ সাইক্লোনের মতো টাইফুন বহু দূর ছোটে না, ওইটাই তার বিশেষত্ব। কিন্তু ছোট হলেও তার জোর ঢের বেশি। যেটুকু জায়গা জুড়ে আসে তার ভেতরে পড়লে আর রক্ষে নেই। দূর থেকে মেগাফোনে বিমলের উচ্চ কণ্ঠস্বর জাগল, কুমার, সবাইকে নিয়ে তুমি ডাঙ্গায় নামবার ব্যবস্থা করো। কেবল নিতান্ত দরকারি জিনিসগুলো গুছিয়ে নাও। সবাই কেবিনের দিকে ছুটল। তারপর তাড়াতাড়ি কতগুলো ব্যাগ ভর্তি করে আবার তারা যখন ডেকের উপর এসে দাঁড়ালো, দ্বীপ তখন একেবারে তাদের সামনে। মানিক বিস্মিত কণ্ঠে বললে, সমুদ্র যে এখানে প্রকাণ্ড এক নদীর মতো হয়ে দ্বীপের ভেতরে ঢুকে গিয়েছে, এ যে এক স্বাভাবিক বন্দর। জয়ন্ত বললে, হ্যাঁ, আমাদের জাহাজও এই বন্দরে ঢুকছে। সুন্দরবাবু উৎফুল্ল স্বরে বললেন, জয় মা কালী, আমরা বন্দরে আশ্রয় পেয়েছি। মানিক বলল, হ্যাঁ, আরো ভালো করে মা কালীকে ডাকুন সুন্দরবাবু, কারণ তিনি হচ্ছেন যুদ্ধের দেবী, আর বোম্বেটেরাও এই বন্দরে আসছে আমাদের সঙ্গে যুদ্ধ করতেই। সুন্দরবাবু দুই হাত জোর করে মা কালীর উদ্দেশ্যে চক্ষু মুদে 3 বার প্রণাম করে বললেন, মানিক, এ সময় আর ভয় দেখিও না, মা জগদম্বাকে একবার প্রাণ ভরে ডাকতে দাও। কুমার ফিরে দেখলে শত্রুরা দ্বীপ লক্ষ্য করে প্রাণপণে জাহাজ চালিয়েছে, এবং দূরে তার দিকে বেগে তাড়া করে আসছে সাগর তরঙ্গ তোলপাড় করে মূর্তিমান মহাকালের মতো সুভীষণ ঘূর্ণাবর্ত। দ্বীপের ভেতরে ঢুকে সমুদ্রের জল আবার মোড় ফিরে গেছে, কাজেই জাহাজও সঙ্গে সঙ্গে মোড় ফিরলে তখন দ্বীপের বন জঙ্গল ঠিক জবনিকার মতোই বাহির সমুদ্র ঘূর্ণাবর্ত ও বোম্বেটে জাহাজের সমস্ত দৃশ্য একেবারে ঢেকে দিলে। এমন সময় বিমল দৌড়ে সকলের কাছে এসে বললে, জয়ন্তবাবু, কাপ্তেন বললেন এখানকার জল গভীর নয়, জাহাজ আর চলবে না। নাবিকেরা নৌকাগুলো নামাচ্ছে, আমাদেরও জাহাজ থেকে নামতে হবে। সুন্দরবাবু বললেন, কেন? বোম্বেটেরাও এখানে আসছে, তারা আমাদের চেয়ে দলে ঢের ভারী।
আমরা ডাঙ্গায় না নামলে তাদের আক্রমণ ঠেকাতে পারবো না। সুন্দরবাবু আবার মুষড়ে পড়ে বললেন, তাহলে যুদ্ধ আমাদের করতেই হবে? নিশ্চয়ই। টাইফুন আর বোম্বেতে আমাদের এখন যুদ্ধ করতে হবে দুই শত্রুর সঙ্গে। ওই দেখুন, সেলাররা এর মধ্যে লাইফ বোট ভাসিয়ে ফেলেছে। ওই শুনুন মেগাফোনে কাপ্তেন সাহেবের গলা। তিনি আমাদের নৌকোয় তাড়াতাড়ি নামতে বলছেন, নইলে ঝোড়ো ঢেউ এখানেও এসে পড়তে পারে। চলুন, আর দেরি নয়। রামহরি, তুমি বাঘাকে সামলাও। লাইফ বোট যেখানে থামলো সেখানে জলের ধার থেকেই একটি ছোট্ট পাহাড় প্রায় 100 ফুট উঁচু হয়ে উঠেছে। বিমল বললে, এইখানেই বন্দুক নিয়ে আমরা সবাই পাথরের আড়ালে অপেক্ষা করব। বোম্বেটেরা আমাদের বন্দুক এড়িয়ে নিতান্তই যদি ডাঙায় এসে নামে, তাহলে অবস্থা বুঝে অন্য ব্যবস্থা করতে হবে। আপাতত এই পাহাড়টাই হবে আমাদের দুর্গ। কি বলো কুমার? কি বলেন জয়ন্তবাবু? জয়ন্ত বললে, সাধু প্রস্তাব, কিন্তু বিমলবাবু একটা গোলমাল শুনতে পাচ্ছেন? হুম, ঝোড়ো বাতাসের গো গো হু হু, সমুদ্রের হুঙ্কার। কুমার বললে, কেবল তাই নয়, দূর থেকে যেন অনেক মানুষের কোলাহলও ভেসে আসছে। রামহরি বললে, এতক্ষণ চারিদিক গুমোট করেছিল, এখন জোর হাওয়ায় এখানকার গাছপালাগুলো নুয়ে নুয়ে পড়ছে। ঝড় বোধহয় এলো। মানিক বললে, ঝড় এলো, কিন্তু বোম্বেতে জাহাজ কোথায়? সুন্দরবাবু বললেন, বাঘা বললে, ঘেউ ঘেউ ঘেউ। বিমল বললে, তবে কি বোম্বেটেগুলো ঝড়ের খপ্পরে পড়ল? দাঁড়াও দেখে আসি। বলেই সে তাড়াতাড়ি পাহাড়ের উপরে উঠতে লাগলো। রামহরি উদ্বিগ্ন স্বরে বললে, ওপরে উঠো না খোকাবাবু, ওপরে উঠো না, বেশি ঝড় এলে উড়ে যাবে। কিন্তু বিমল মানা মানলে না। পাহাড়ের প্রায় মাঝ বরাবর উঠেই দাঁড়িয়ে পড়ে চারিদিকে তাকিয়ে সে চমৎকৃত স্বরে বললে, আশ্চর্য! কুমার কুমার, শিগগির দেখে যাও। বিপুল কৌতূহলে সবাই দ্রুত পদে ওপরে উঠতে লাগলো, একমাত্র সুন্দরবাবু ছাড়া। তার বিপুল ভুঁড়ি ঊর্ধ্বমার্গের উপযোগী নয়। বাস্তবে কি সে এক আশ্চর্য দৃশ্য যে বিষম টাইফুনের ভয়ে তারা সবাই এখানে এসে আশ্রয় নিয়েছে, সে ভয়ঙ্কর দ্বীপের দিকে না এসে যেন পাশ কাটিয়েই প্রচন্ড বেগে ধেয়ে চলেছে অন্যদিকে, হু হু করে। দ্বীপের দিকে এসেছে খানিকটা উদ্দাম হাওয়ার ঝটকা মাত্র, কিন্তু টাইফুন নিজে যেখান দিয়ে যাচ্ছে সেখানকার শূন্যে দুলছে নিরন্ধ্র অন্ধকার। নিচে কেবল অস্পষ্টভাবে দেখা যাচ্ছে রুদ্র সমুদ্রের উত্তাল তরঙ্গদলের হিন্দোলা, আর ভেসে ভেসে আসছে প্রমত্ত ঘূর্ণাবর্তের বিকট চিৎকার, গম্ভীর জলের কল্লোল, বহু মানবকণ্ঠের আর্তনাদ। কুমার অভিভূত স্বরে বললে, এমন বিচিত্র ঝড় আর কখনো দেখিনি, কিন্তু বোম্বেটেদের জাহাজখানা কোথায় গেল? বিমল বললে, ওখানকার অন্ধকার ভেদ করে কিছুই দেখবার উপায় নেই, তবে মানুষের গোলমাল শুনে বোধ হচ্ছে ঝড়ের সঙ্গে সঙ্গে সেও কোথায় ছুটে চলেছে। হয়তো সমুদ্র এখনই তাকে গিলে ফেলবে। রামহরি সানন্দে বললে, জয় বাবা পবনদেব, আজ তুমিই আমাদের সহায়। খানিকক্ষণ পরেই চারিদিক আবার পরিষ্কার পরিচ্ছন্ন। শূন্যে নেই অন্ধ মেঘের কালিমা, সমুদ্রে নেই বিভীষণের তাণ্ডব লীলা। একটু আগে কিছুই যেন হয়নি। এমনি ভাবেই মুখর নীল সাগর আবার বোবা নীল আকাশের কাছে আদিম যুগের জীবহীনা ধরিত্রীর পুরাতন গল্প বলা শুরু করলে। সূর্য সাগর স্নানে নেমে অদৃশ্য হলো, কিন্তু আকাশ আর পৃথিবীতে এখনো আলো যেন ধরছে না। দূর থেকে ঝাঁকে ঝাঁকে সামুদ্রিক পাখি ফিরে আসছে দ্বীপের দিকে। পাহাড়ের উপরে বসে সবাই বিশ্রাম করছিল। সেখান থেকে দ্বীপটিকে দেখাচ্ছে চমৎকার পরিস্থানের মতো। নানা জাতের গাছেরা সেখানে সঙ্গীতময় সবুজ উৎসবে মেতে আছে, এবং তাদের মধ্যে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে পাম জাতীয় গাছেরাই। কোথাও পাহাড়ের আনন্দাশ্রুধারার মতো ঝরে পড়ছে ঠিক যেন একটি খেলাঘরের ঝর্ণা। রূপালী ফিতার মতো তার শীর্ণ ধারা সকৌতুকে পাথরে পাথরে নাচতে নাচতে নেমে এসেছে নিচেকার সুন্দর শ্যাম জমির ওপরে, যেখানে শ্যামলতাকে সচিত্র করে তুলেছে রং বেরঙের পুঞ্জ পুঞ্জ ফুলের দল।
খানিক পরেই রাত হবে, তারার সভায় চাঁদ হাসবে, আর নতুন জ্যোৎস্নার ঝলমলে আলো মেঘে স্বপ্নবালারা আসবে যেন সেই ফুলের ঘাস গালিচার উপরে বসে ঝর্ণার কলগান শুনতে। বিমল এইসব দেখতে দেখতে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললে, শহর আর সভ্যতা ছেড়ে পৃথিবীর যেখানেই যাই সেখানেই দেখি রেখায় রেখায় লেখা আছে সৌন্দর্যের কবিতা। শহরে বসে 1000 টাকা খরচ করে যতই ড্রয়িং রুম সাজাও, কখনো জাগবে না সেখানে রূপের এমন ঐশ্বর্য, লাবণ্যের এত ছন্দ। শহরে বসে আমরা যা করি তা হচ্ছে আসল সৌন্দর্যের ক্যারিক্যাচার মাত্র, কাগজের ফুলের মতোই অসার। তাই তো আমি যখন তখন কুৎসিত শহর আর কপট সভ্যতাকে পেছনে ফেলে ছুটে যেতে চাই সৌন্দর্যময় অজানা বিজনতার ভেতরে। রামহরি জানে আমরা দুরন্ত ডান পিটে, খুঁজি খালি অ্যাডভেঞ্চার। কিন্তু তুমি জানো কুমার, এ কথা সত্য নয়। চোখের সামনে রয়েছে এই যে অপরূপের নাট্যশালা, আমাদের কল্পনা কি এখানে অভিনয় করতে ভালোবাসে না? আমরা কি কেবল ঘুষোঘুষি করতে আর বন্দুক ছুটতেই জানি, কবিতা পড়তে পারি না? কুমার বললে, আমার কি মনে হচ্ছে জানো বিমল, ওই ফুলের বনে ওই ঝর্ণার ধারে একখানি পাতার কুড়ে ঘর করে সত্যিকার কবিতার জীবন যাপন করি। চারিদিকে বনের গান, পাখির তান, বাতাসের ঝংকার, মৌমাছির গুঞ্জন, ফুলের সঙ্গে প্রজাপতির রঙের খেলা, দিনে মাঠে মাঠে রোদের কাঁচা সোনা, রাতে গাছে গাছে চাঁদনির ঝিলিমিলি, আর এরই মধ্য থেকে সর্বক্ষণ শোনা যায় অনন্ত সমুদ্রের মুখে মহাকাব্যের আবৃত্তি। কলকাতার পায়রার খোপে আর আমার ফিরতে ইচ্ছে হচ্ছে না। জয়ন্ত বললে, পৃথিবীকে আমার যখন বড় ভালো লাগে তখন আমি চাই বাঁশি বাজাতে, কিন্তু দুর্ভাগ্যক্রমে এখন আমার সঙ্গে আছে বাঁশির বদলে বন্দুক। বন্দুকের নল থেকে তো গান বেরোয় না, বেরোয় কেবল ধমক। মানিক বললে, কেন জয়ন্ত, খুশি হলেই তো তুমি আরেকটি জিনিস ব্যবহার করো, নস্যির ডিবেটাও কি তুমি সঙ্গে আনোনি? জয়ন্ত বললে, হ্যাঁ মানিক, নস্যির ডিবেটা আমার পকেটেই আছে, কিন্তু কবিতা কোনোদিনও ডিবের ভেতরে নস্যির সঙ্গে বাস করে না। আজ আমাদের সামনে দেখছি যে মূর্তিমান সঙ্গীতকে তার নাচের ছন্দ জাগতে পারে কেবল আমার বাঁশির মধ্যেই। সুন্দরবাবু ধীরে ধীরে অনেক কষ্টে দোদুল্যমান ভুঁড়ির বিদ্রোহিতাকে আমলে না এনেই পাহাড়ের উপরে উঠে এসেছিলেন, কিন্তু বন্ধুদের কবিত্ব চর্চা আর তিনি বরদাস্ত করতে পারলেন না। বিরক্ত স্বরে বললেন, পাহাড় থেকে ঝর্ণা ঝরছে, বাতাসের ধাক্কা খেয়ে গাছগুলো নড়ে চড়ে শব্দ করছে, কতগুলো পাখি চ্যা করে চেঁচাচ্ছে, আর মাঠে ঘাস গজাচ্ছে, এসব নিয়ে এত বড় বড় কথার কিছু মানে হয় না। চলো হে রামহরি, আমরা সরে পড়ি। জয়ন্ত হাসতে হাসতে বললে, কিন্তু যাবেন কোথায়, জাহাজে? না, গরমে ছোটাছুটি করে শরীরটা কেমন এলিয়ে পড়েছে। এখানকার পাহাড়ের তলায় সমুদ্রের ঠান্ডা জলে বেশি ঢেউ নেই দেখছি, একটু সমুদ্র স্নান করবার ইচ্ছে হয়েছে। রামহরি, কি বলো? রামহরি বললে, বেশ তো, চলুন না, আমিও একবার চান করে নিই গে। আয় রে বাঘা। কিন্তু তোমার বাঘাকে আগে আগে যেতে বলো রামহরি, নইলে ও আবার হয়তো আমার পা শুকতে আসবে। রামহরি বললে, বাঘা সাবধান, আবার যেন আমাদের সুন্দরবাবুর সঙ্গে গায়ে পড়ে ভাব করতে যেও না, যাও এগিয়ে যাও। বাঘার ভাবভঙ্গি দেখে মনে হলো না যে সুন্দরবাবুর সঙ্গে বন্ধুত্ব পাতাবার জন্যে তার মনে আর কিছুমাত্র বাসনা আছে, কিন্তু সে রামহরির কথা বুঝে লেজ উঁচু করে আগের দিকে দিলে লম্বা এক দৌড়। রামহরির সঙ্গে সুন্দরবাবু যখন পাহাড় থেকে নেমে জলের ধারে গিয়ে দাঁড়ালেন, তখন আকাশের আলো তার উজ্জ্বলতা হারিয়ে ফেলছে ধীরে ধীরে। রামহরি বললে, শিগগির দুটো ডুব দিয়ে নিন, আলো থাকতে থাকতেই আমাদের আবার জাহাজে গিয়ে উঠতে হবে। কিছু ভয় নেই রামহরি, আজ পূর্ণিমা, আজ অন্ধকার জব্দ। ওই শুনুন, কুদিয়ে জাহাজ আমাদের ডাকছে, ওই দেখুন পাহাড়ের ওপর থেকে ওরা সবাই নেমে আসছেন। সুন্দরবাবু জলের ভেতরে ঝাঁপিয়ে পড়ে একটি সুদীর্ঘ আহ উচ্চারণ করলেন, তারপর বললেন, বাহ, তোমাদের বাঘা দেখছি যে দিব্যি সাঁতার কাটছে, আমিও একটু সাঁতার দিয়ে নি, কি চমৎকার ঠান্ডা জল, দেহ যেন জুড়িয়ে গেল। জল কেবল ঠান্ডা নয়,
নীলিমা মাখানো সুন্দর স্বচ্ছ, তলাকার প্রত্যেক বালুকণাটি পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। এখানকার জলের মধ্যে কোনোই অজানা রহস্য নেই। কাজেই সুন্দরবাবু মনের সুখে নির্ভয়ে সাঁতার কাটতে লাগলেন। দূর থেকে মানিক চিৎকার করে বললে, উঠে আসুন সুন্দরবাবু, অত আর সাঁতার কাটতে হবে না, এখানকার সমুদ্রে হাঙর আছে। সুন্দরবাবু আঁতকে উঠে বললেন, হুম, কি বললে? হাঙর? তাই তো হে, এ কথা তো এতক্ষণ মনে হয়নি। বাবারে, দরকার নেই আমার সাঁতার কেটে। তিনি তীরের দিকে ফিরলেন এবং সঙ্গে সঙ্গেই অনুভব করলেন জলের ভেতর থেকে প্রাণপণে কে তার কোমর জড়িয়ে ধরলে। ওরে বাবারে, হাঙর, হাঙর! জয়ন্ত, মানিক, রামহরি, আমাকে হাঙরে ধরেছে। রামহরি একটু তফাতে ছিল, কিন্তু সেখান থেকে সে স্তম্ভিত চোখে বেশ দেখতে পেল যে সুন্দরবাবুর দেহের সঙ্গে সংলগ্ন হয়ে রয়েছে সুদীর্ঘ একটা ছায়া মূর্তি। সুন্দরবাবু পরিত্রাহী চিৎকার করে বললেন, বাঁচাও, আমাকে বাঁচাও! হাঙর নয়, এ যে একটা মানুষ, এ যে মরা! ওরে বাবা, এ যে ভূত! এ যে আমাকে জলের ভেতরে টানছে! ও জয়ন্ত, ও মানিক! বিমল, কুমার, জয়ন্ত ও মানিক তীরের মতো পাহাড় থেকে নেমে এলো। ভূতের নামে রামহরি একবার শিউরে উঠল বটে, কিন্তু তখনই সে দুর্বলতা সামলে নিয়ে বেগে সাঁতার কেটে সুন্দরবাবুর দিকে অগ্রসর হলো। কিন্তু সর্বাগ্রে সুন্দরবাবুর কাছে গিয়ে পড়ল বাঘা। তার দুই চক্ষু জ্বলছে তখন তীব্র উত্তেজনায়। আর পারছি না, একটা জ্যান্ত মরা আমাকে টেনে নিয়ে যাচ্ছে, বাঁচাও! তিনি বেশ অনুভব করলেন দুখানা অস্থিচর্মসার কিন্তু লোহার মতন কঠিন এবং বরফের মতো ঠান্ডা কনকনে বাহু তাকে জড়িয়ে ধরে পাতালের দিকে টানছে, ক্রমাগত টানছে। দারুণ ভয়ে আচ্ছন্ন হয়ে তিনি তার দিকে ভালো করে তাকাতে পারলেন না বটে, কিন্তু আবছা আবছা যেটুকু দেখতে পেলেন তাই হলো তার পক্ষে যথেষ্ট। সে হচ্ছে একটা জীবন্ত মৃত মানুষের মূর্তি, আর তার চোখ দুটো হচ্ছে মরা মাছের মতো। রামহরি দুহাতে জল কেটে এগুতে এগুতে সভয় দেখলে বিকট একটা চিৎকার করে সঙ্গে সঙ্গে সুন্দরবাবু হুশ করে ডুবে গেলেন, এবং সেই মুহূর্তে বাঘাও দিলে জলের তলায় ডুব। ওদিকে বিমল, কুমার, জয়ন্ত ও মানিকও ততক্ষণে জলে ঝাঁপ দিয়ে এগিয়ে আসছে, কিন্তু তাদের আর বেশি দূর এগিয়ে আসতে হলো না। হঠাৎ দেখা গেল সুন্দরবাবু আবার ভেসে উঠে প্রাণপণে সাঁতার কেটে তীরের দিকে ফিরে আসছেন। বাঘাও আবার ভেসে উঠেছে। রামহরি খুব কাছে ছিল, সে দেখতে পেল জলের উপরে খানিকটা রক্তের দাগ, এবং বাঘার মুখও রক্তাক্ত। ব্যাপারটা বুঝে তারিফ করে সে বললে, বাহাদুর বাঘা, বাহাদুর! কিন্তু সেই আশ্চর্য ও অসম্ভব মূর্তিটার আর কোনো পাত্তাই পাওয়া গেল না। সকলে ডাঙায় ওপরে উঠল। সুন্দরবাবু আর রামহরি ও বাঘা ছাড়া সে বিকট মূর্তিটাকে আর কেউ দেখেনি, সুতরাং আসল ব্যাপারটাও এখনো কেউ বুঝতে পারল না। বালির উপরে হাত পা ছড়িয়ে লম্বা হয়ে শুয়ে পড়ে সুন্দরবাবু হাঁপাতে লাগলেন হাঁপড়ের মতো। বিমল জিজ্ঞাসা করলে, সুন্দরবাবু, আপনাকে কি হাঙরে ধরেছিল? কুমার বললে, না বিমল, তা হতে পারে না, হাঙরে ধরলে উনি অমন অক্ষত দেহে ফিরে আসতেন না। বিমল বললে, সে কথা ঠিক, কিন্তু তবে কে ওকে জলের ভেতর আক্রমণ করতে পারে? সুন্দরবাবু খালি হাঁপাচ্ছেন, এখন তার একটা হুঁ পর্যন্ত বলার শক্তি নেই। বাঘা গম্ভীর মুখে এসে সুন্দরবাবুর সর্বাঙ্গ শুকে বোধহয় পরীক্ষা করে দেখলে যে তার দেহ অটুট আছে কিনা। পরীক্ষার ফল নিশ্চয়ই সন্তোষজনক হলো, কারণ ঘন ঘন লেজ নেড়ে সে মনের আনন্দে প্রকাশ করতে লাগলো। জয়ন্ত বললে, এখানে জলের ভেতরে অক্টোপাস থাকে না তো? রামহরি বললে, কি বললেন? অক্টোপাস? তাকে কি মানুষের মতন দেখতে? মোটেই নয়। তোমাকে কতকটা বোঝানোর জন্য বরং বলা যায় তাকে দেখতে অনেকটা বিরাট ও অদ্ভুত মাকড়সার মতো। সমুদ্রের জলে তারা লুকিয়ে থাকে, আর আটখানা পা দিয়ে জড়িয়ে শিকার ধরে মাংস রক্ত শুষে খায়। না বাবু না, আপনি যে কিম্ভূত কিমাকার জানোয়ারের কথা বললেন নিশ্চয় সেটা ভয়ানক, কিন্তু সুন্দরবাবুকে যে জড়িয়ে ধরেছিল তাকে দেখতে মানুষের মতো। বিমল হো হো করে হেসে উঠে বললে, কি যে বলো রামহরি, মানুষ কি জলচর জীব?
জলের ভেতর থেকে আক্রমণ করে সে কি এতক্ষণ ধরে জলের তলাতেই ডুব মেরে থাকতে পারে? মানিক মুখ ফিরিয়ে দেখলে সেই বিশাল হ্রদের মতো জলরাশি একেবারে স্থির হয়ে রয়েছে। তাদের জাহাজ আর লাইফ বোট ছাড়া তার উপরে আর কোনো জীবজন্তুর চিহ্ন মাত্র নেই। বিমল ঠিক কথাই বলেছে, সুন্দরবাবুকে যে আক্রমণ করেছিল নিশ্চয়ই সে মানুষ নয়। রামহরি দৃঢ় স্বরে বললে, না খোকা বাবু, আমি মিছে কথা বলিনি। সে মানুষ কিনা জানি না, কিন্তু তার চেহারা মানুষের মতোই। সুন্দরবাবুর কোমর সে নিচে থেকে দুহাতে আঁকড়ে ধরেছিল। কাচের মতো পরিষ্কার জলে তার হাত, পা, মুখ, দেহ বেশ দেখা যাচ্ছিল। এতক্ষণ পরে সুন্দরবাবু হাঁপ ছাড়া সমাপ্ত হলো। সে দুহাতে ভর দিয়ে উঠে বসে তিনি বললেন, রামহরি কিচ্ছু ভুল বলছে না। আমাকে ধরেছিল একটা জ্যান্ত মরা মানুষ। জ্যান্ত মরা মানুষ? হ্যাঁ, আমি তাকে সচক্ষে দেখেছি, একেবারে আসল মরা। আমি তার হাতের ছোঁয়া পেয়েছি, একেবারে কনকনে অস্বাভাবিক ঠান্ডা। কিন্তু সে জ্যান্ত, তার হাতের চাপে আমার দম বন্ধ হয়ে আসছিল। মরা মাছের মতো স্থির দুই চোখে আমার দিকে সে তাকিয়েছিল। বাপরে, ভাবলে এখনো গায়ে কাঁটা দেয়। রামহরি বললে, জ্যান্ত মরা মানেই হচ্ছে পিশাচ। সুন্দরবাবু নিশ্চয়ই কোনো পিশাচের পাল্লায় পড়েছিলেন। ভাগ্যে আমাদের বাঘা ছিল, তাই এ যাত্রা কোনো গতিকে বেঁচে গেলেন। বাঘার কাছে পিশাচ ও জব্দ। সুন্দরবাবু কৃতজ্ঞ দৃষ্টিতে বাঘার দিকে তাকিয়ে বললেন, বাঘা, আয় রে, আমার কাছে আয়। তুই যে কি রত্ন, এতদিন আমি চিনতে পারিনি। এবার থেকে আর তোকে আমি কিছু বলবো না। তোকে ভালো ভালো খাবার খেতে দেব। খাসা কুকুর, লক্ষ্মী কুকুর। মানিক বললে, সুন্দরবাবু, আপনি নিশ্চয়ই মৎস্যনারী আর মৎস্যকন্যার গল্প শুনেছেন। সুন্দরবাবু বেশ বুঝলেন মানিকের মাথায় কোনো নতুন দুষ্টুমি বুদ্ধির উদয় হয়েছে। তার পেছনে লাগা হচ্ছে তার চিরকেলের স্বভাব। বললেন, শুনেছি। কি হয়েছে তাতে? আমার বোধহয় কোনো মৎস্যনারী কি নাগকন্যা আপনাকে ধরে নিয়ে যেতে এসেছিল। একটু গরম হয়ে সুন্দরবাবু বললেন, আমাকে ধরে নিয়ে গিয়ে সে কি করত? বিয়ে করত? আপনাকে দেখে তার পছন্দ হয়েছিল কিনা? একেবারে মারমুখো হয়ে সুন্দরবাবু বললেন, চোপড়াও মানিক, তোমার মতন তেদর আমি জীবনে আর দেখিনি। আমার হাতে একদিন তুমি মার খাবে যেন। বিমল গম্ভীরভাবে ভাবতে ভাবতে বললে, জয়ন্তবাবু, আপনি কিছু আন্দাজ করতে পারছেন? কিছু না, কেবল এইটুকু বুঝতে পারছি সুন্দরবাবুর চোখের ভ্রম হয়েছে। সুন্দরবাবুর আর রামহরির দুজনেরই একসঙ্গে চোখের ভ্রম হলো। ড্রাগনের দুঃস্বপ্ন মামলার ফলেই আজ আমরা এখানে এসেছি। সেই মামলাটার কথা ভেবে দেখুন। লোকের পর লোক দেখতে লাগলো। শূন্য পথে ছায়ামূর্তির মতন কে উড়ে যায়, কিন্তু তারা সকলেই কি ভুল দেখেনি? জ্যান্ত মরা পিশাচ, সে আবার বাস করে জলের তলায়। বলেন কি মশাই, এসব কি বিশ্বাস করবার কথা? বিশ্বাস আপনাকে কিছুই করতে বলছি না জয়ন্তবাবু, কিন্তু আমার মনে হচ্ছে এ ব্যাপারটার মধ্যে কোনো অলৌকিক বা অসাধারণ রহস্য থাকলেও থাকতে পারে। জীবনে অনেকবারই আমাকে আর কুমারকে এমন সব ঘটনার মধ্যে গিয়ে পড়তে হয়েছে যা অলৌকিক ছাড়া আর কিছুই নয়। বলতে কি, অলৌকিক ব্যাপার দেখে দেখে এখন আমাদের গা সওয়া হয়ে গেছে। আর এটাও ভুলবেন না যে আজ আমরা সকলেই চলেছি কোনো এক অজানা দেশে, কেবল অলৌকিক দৃশ্য দেখবার আশায়। এখন আমরা সেই অমৃতদ্বীপের খুব কাছে এসে পড়েছি। আজ হয়তো এইখান থেকেই অলৌকিক রহস্যের আরম্ভ হলো। ওই শুনুন, জাহাজ থেকে আবার আমাদের ডাকছে। সন্ধ্যাও হয়েছে, আর এখানে নয়। পাম জাতীয় একদল গাছের ফাঁক দিয়ে পূর্ণিমা চাঁদের মুখ উকি মারছিল সকৌতুকে। জলে স্থলে শূন্যে সর্বত্রই জ্যোৎস্নার রূপলেখা পড়ছে ছড়িয়ে, এবং দিনের সঙ্গে রাতের ভাব হয়েছে দেখে অন্ধকার আজ যেন ভয়ে নিজ মূর্তি ধারণ করতে পারছে না। সকলে একে একে লাইফ বোটে গিয়ে উঠল। হ্রদের স্বচ্ছ জল ভেদ করে চাঁদের আলো নেমে গিয়েছে নিচের দিকে, কিন্তু তাদের দৃষ্টি সেখানে যাকে খুঁজছিল তাকে দেখতে পেলে না। তবু একটা ভয়াবহ অসম্ভবের সম্ভাবনা হ্রদের নীলিমাকে করে রেখেছিল রহস্যময়। চাঁদনি বাতি নিভিয়ে দিয়ে এলো অরুণ প্রভাত। মহাসাগরকে আলোময় করে সে পূর্বাকাশে এঁকে দিল তরুণ সূর্যের রক্ত তিলক। জাহাজ বেগে ছুটেছে অমৃতদ্বীপের উদ্দেশ্যে।
ডেকের ওপরে মর্নিং ওয়াক করতে করতে সুন্দরবাবু জাহাজের রেলিং ধরে একবার দাঁড়ালেন এবং তৎক্ষণাৎ তার চোখ দুটো উঠল বেজায় চমকে। উত্তেজিত স্বরে তিনি ডাকলেন, জয়ন্ত, মানিক, বিমলবাবু, কুমারবাবু। সবাই এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিল। সুন্দরবাবুর জোর তলবে তাড়াতাড়ি সেখানে ছুটে এলো। সুন্দরবাবু বিবর্ণ মুখে সমুদ্রের দিকে অঙ্গুলি নির্দেশ করলেন। জাহাজের পাশেই নীল জলে ভাসছে মানুষের একটা রক্তহীন সাদা মৃতদেহ। তার ভাবহীন নিষ্পলক বিস্ফারিত দুটো চোখ শূন্য দৃষ্টিতে চেয়ে আছে জাহাজের দিকে। তার আড়ষ্ট দেহে বিন্দুমাত্র জীবনের চিহ্ন নেই বটে, কিন্তু কি আশ্চর্য, স্রোতের বিরুদ্ধে বেগবান জাহাজের সঙ্গে সঙ্গে সেটা ভেসে চলেছে শো শো করে। হতভম্ব মুখে জয়ন্ত বললে, আমি কি স্বপ্ন দেখছি? বিমল কিছু বললে না। রেলিং এর উপরে ঝুঁকে পড়ে আরো ভালো করে মূর্তিটাকে দেখতে লাগলো। সুন্দরবাবু তিক্ত স্বরে বললেন, মানিক, ওই কি তোমার মৎস্যনারী? দেখছো, ওটা একটা বুড়ো চিনেম্যানের মরা। ওই কাল আমাকে আক্রমণ করেছিল। মানিক বললে, নিশ্চয় ও বোম্বেটে জাহাজের যাত্রী ছিল, কালকে টাইফুনে জলে ডুবে মারা পড়েছে। মারা পড়েছেই বটে, তাই স্রোতের উল্টো মুখে এগিয়ে চলেছে জাহাজের সঙ্গে পাল্লা দিতে দিতে। রামহরি কাঁপতে কাঁপতে বলল, সকলে রাম নাম করো, রাম নাম করো, ও পিশাচ আমাদের রক্ত খেতে চায়। কুমার বললে, বিমল, তাও সাধুদের কথা স্মরণ করো, যারা সিএন বা অমর হয় জলে স্থলে শূন্যে তাদের গতি হয় অবাধ। আমরা হয়তো অমৃতদ্বীপের কোনো সিএনকেই আজ চোখের সামনে স্পষ্ট দেখছি। জয়ন্ত বললে, আজকের যুগে ওসব আজগুবি কথা মানি কি করে? বিমল বললে, না মেনেও তো উপায় নেই জয়ন্ত বাবু। ড্রাগনের দুঃস্বপ্ন মামলার সময় আমি কি আপনাকে মনে করিয়ে দিইনি যে কাশীর ত্রৈলঙ্গ স্বামী কত শত বৎসর বেঁচে ছিলেন তা কেউ বলতে পারে না। সময়ে সময়ে তারও দেহ বৎসরের পর বৎসর ধরে গঙ্গা জলে ভেসে ভেসে বেড়াত। ত্রৈলঙ্গ স্বামীর কথা তো পৌরাণিক কথা নয়, আধুনিক যুগেরই কথা। বিমলবাবু, আপনার বিরুদ্ধে কিছু বলবার মতো যুক্তি খুঁজে পাচ্ছি না, আর চোখের সামনে যা স্পষ্ট দেখছি তাকে উড়িয়ে দেওয়ার শক্তিও আমার নেই। কিন্তু আমার মনে হচ্ছে আমরা সবাই একসঙ্গে পাগল হয়ে গেছি। এও কি সম্ভব? বেগবান অথচ আড়ষ্ট নিশ্চেষ্ট মৃতদেহ ছোটে আধুনিক কলের জাহাজের সঙ্গে। এর পরেও আর অবিশ্বাস করব কি করে? এখন অচল পাহাড়কেও চলতে দেখলে আমি বিস্মিত হব না। সুন্দরবাবু বললেন, ওসব তর্ক রাখুন মশাই। আমার কথা হচ্ছে, সিএনরা কি মানুষের মাংস খায়? নইলে ও কাল আমাকে আক্রমণ করেছিল কেন? বিমল বললে, বোধহয় ও আমাদের উদ্দেশ্য জানতে পেরেছে, ও তাই বাধা দিতে চায়, আমাদের আক্রমণ করতে চায়। তাই নাকি? বলেই সুন্দরবাবু এক ছুটে নিজের কামরায় গিয়ে একটি বন্দুক নিয়ে ফিরে এলেন। কুমার বললে, আপনি কি করতে চান সুন্দরবাবু? সুন্দরবাবু বললেন, আমি দেখতে চাই অমৃতদ্বীপে যারা থাকে তারা কেমন ধারা অমর। আমি দেখতে চাই ওই জ্যান্ত মরাটা বন্দুকের গরমাগরম বুলেট হজম করতে পারে কিনা। রামহরি সভয় বললে, পিশাচকে ঘাটাবেন না বাবু, পিশাচকে ঘাটাবেন না, কিসে কি হয় বলা তো যায় না। আরে রেখে দাও তোমার পিশাচ ফিশাচ, পুলিশের কাজই হচ্ছে যত নর পিশাচ বধ করা। এই বলেই সুন্দরবাবু বন্দুক তুলে সেই ভাসন্ত দেহটার দিকে লক্ষ্য স্থির করলেন। ফল কি হয় দেখবার জন্যে সকলে অপেক্ষা করতে লাগলো সাগ্রহে। সুন্দরবাবু তার অটোমেটিক বন্দুক ছুড়লেন। 1 সেকেন্ডের মধ্যে সেই সাংঘাতিক আধুনিক মারণাস্ত্রের গর্ভ থেকে বেরিয়ে হুড়হুড় করে বয়ে গেল অনেকগুলো গুলির ঝড়। কিন্তু মুহূর্তের মধ্যে সমুদ্রের বুকে ভাসন্ত সেই আশ্চর্য জীবিত বা মৃতদেহটা জলের তলায় অদৃশ্য হলো। সুন্দরবাবু বন্দুক নামিয়ে বললেন, আমার লক্ষ্য অব্যর্থ, ব্যাটার গা নিশ্চয়ই ঝাঁঝরা হয়ে গেছে। জয়ন্ত বললে, আমার বোধহয় গুলি লাগবার আগেই ও আপদটা সমুদ্রে ডুবে মরেছে। বিমল বললে, আমারও সেই বিশ্বাস। কুমার বললে, মরাটা খালি জ্যান্ত নয়, বেজায় ধূর্ত। মানিক বললে, ও হয়তো এখন ডুব সাঁতার দিচ্ছে। রামহরি বললে, রাম রাম রাম, পিশাচকে ঘাটিয়ে ভালো কাজ হলো না। সুন্দরবাবু বললেন, অমরই বলো, জ্যান্ত মরাই বলো, আর পিশাচই বলো, অটোমেটিক বন্দুকের কাছে কোনো বাবাজির
কোনো ওস্তাদেই খাটবে না। এতক্ষণে ব্যাটার দেহ ভেঙে গুঁড়ো হয়ে অতলে তলিয়ে গেছে। কিন্তু সুন্দরবাবুর মুখের কথা ফুরুতে না ফুরুতেই সেই রক্তশূন্য সাদা দেহটা হুশ করে আবার ভেসে উঠল। তার মুখে ভয়ের বা রাগের কোনো চিহ্নই নেই, এবং তার ভাবহীন ও পলকহীন চোখ দুটো আগেকার মতোই বিস্ফারিত হয়ে তাকিয়ে আছে জাহাজের দিকে। রামহরি আর সে দৃশ্য সইতে পারলে না। উঠে কি পড়ে এমনি বেগে ছুটে আড়ালে পালিয়ে গেল। বিমল হাসতে হাসতে বললে, ও সুন্দরবাবু, এখন আপনার মত কি? দেখছেন মরাটা এখনো অটুট দেহে বেঁচে আছে। প্রথমটা সুন্দরবাবু রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছিলেন, কিন্তু তারপরেই সে ভাব সামলে নিয়ে বললেন, তবে আমার টিপ ঠিক হয়নি রসো, এইবারে দেখাচ্ছি মজাটা। আরে আরে, বন্দুক তুলতে না তুলতেই ব্যাটা যে আবার ডুব মারলে হে! এমন ধরিবাজ মরা তো কখনো দেখিনি। কিন্তু যাবে কোথায়? এই আমি বন্দুক বাগিয়ে রইলুম, উঠেছে কি গুলি করেছি। আমার সঙ্গে কোনো চালাকি খাটবে না বাবা। কিন্তু দেহটা আর ভেসে উঠল না। সুন্দরবাবু তার প্রস্তুত বন্দুক নিয়ে অনেকক্ষণ অপেক্ষা করবার পর বললেন, না, হতভাগা গুলি খেতে রাজি নয়, সরে পড়ে প্রাণ বাঁচিয়েছে। জয়ন্তের মুখ গম্ভীর। সে চিন্তিত ভাবে বললে, আজ যা দেখলুম, লোকের কাছে বললে আমাদের পাগল বলে ঠাট্টা করবে। বিমলবাবু, জানি না অমৃতদ্বীপ কেমন জায়গা, কিন্তু সেখানে যারা বাস করে তাদের চেহারা কি এই ভাসন্ত দেহটার মতো? বিমল মাথা নেড়ে বললে, আমিও জানি না। মানিক বললে, আমার কিন্তু কেমন ভয় ভয় করছে। কুমার বললে, ভয়? ভয়কে আমরা চিনি না, ভয় আমাদের কাছে আসতে ভয় পায়। মানিক একটু হেসে বললে, ভয় নেই কুমার বাবু, আমিও ভীরু নই। এমন আজগুবি ভুতুরে দৃশ্য দেখে আমার বুকটা ছ্যাঁত করছে বটে, কিন্তু সেটা হচ্ছে মানুষের সংস্কারের দোষ। আমাকে কাপুরুষ ভাববেন না, দরকার হলে আমি ভূত প্রেত দৈত্য দানবেরও সঙ্গে হাতাহাতি করতে রাজি আছি। আমি কুমার বাধা দিয়ে মানিকের একখানা হাত চেপে ধরে বললে, আমি মাপ চাইছি মানিকবাবু, আমি আপনাকে কাপুরুষ মনে করি না। সুন্দরবাবু বললেন, তা কুমারবাবু, আপনি আমাকে ভীতুই ভাবুন আর কাপুরুষই ভাবুন, আমি কিন্তু একটা স্পষ্ট কথা বলতে চাই। বলুন। স্পষ্ট কথা শুনতে আমি ভালোবাসি। আমি আর অমৃতদ্বীপে গিয়ে অমরলতার খোঁজটোজ করব না। করবেন না? না না, নিশ্চয়ই না। আমি অমর হতে চাই না। অমরলতার খোঁজ তো দূরের কথা, আমি আপনাদের দ্বীপের মাটি পর্যন্ত মারাতে রাজি নই। কেন? জয়ন্তের কথাটা আমারও মনে লাগছে। অমৃতদ্বীপে যারা থাকে নিশ্চয়ই তারাও হচ্ছে জ্যান্ত মরা। মরা যেখানে জ্যান্ত হয় সে দেশকে আমি ঘেন্না করি। আমি জাহাজ থেকে নামবো না। কিন্তু তারা যদি জাহাজে উঠে আপনার সঙ্গে ভাব করতে আসে? কি, আমার সঙ্গে ভাব করতে আসবে? ইস, তার আসতে হয় না, আমার হাতে বন্দুক আছে কি জন্যে। কিন্তু যেতে দিন ওসব ছাই কথা, এখন কেবিনের ভেতরে চলুন, খিদের চোটে আমার পেট চোচো করছে। মানিক বললে, এইটুকুই হচ্ছে আমাদের সুন্দরবাবুর মস্ত বিশেষত্ব। হাজার ভয় পেলেও উনি খিদে ভোলেন না। হয়তো মৃত্যুকালেও উনি অন্তত 1 ডজন লুচি আর একটা গোটা ফাউল রোস্ট খেতে চাইবেন। সুন্দরবাবু খ্যাক খ্যাক করে বলে উঠলেন, মানিক, ফের তুমি ফ্যাচ ফ্যাচ করছো? ফাজিল ছোকরা কোথাকার। লিটল ম্যাজেস্টিক জাল কেটে সমুদ্রের নীল বুকে সাদা ফেনার উচ্ছ্বাস রচনা করতে করতে এগিয়ে চলেছে। মেঘশূন্য নীল আকাশ থেকে ঝরে পড়ছে পরিপূর্ণ রৌদ্র। ক্রমে রোদের আজ কমে এলো। সূর্যের রাঙামুখ পশ্চিম আকাশ দিয়ে নামতে লাগলো নিচের দিকে। কুমার ডেকের ওপর এসে দেখলে পূর্ব দিকে তাকিয়ে বিমল চুপ করে দাঁড়িয়ে রয়েছে। তার কাছে গিয়ে বললে, কি শুনছো বিমল? মহাসাগরের চিরন্তন সঙ্গীত? আমি কিছুই শুনছি না ভাই, আমি এখন পূর্ব দিকে একটা দৃশ্য দেখবার চেষ্টা করছি। সূর্যাস্তের দেরি নেই, এখন তো রঙিন দৃশ্যপট খুলবে পশ্চিম আকাশে। চাঁদও আসবে না, আজ প্রতিপদ। তবে পূর্ব দিকে এখন তুমি কি দেখবার আশা করো? যে আশায় এতদূর এসেছি। মানে? কুমার, এইমাত্র দূরবীনে দেখলুম পূর্ব দিকে একটা পাহাড়ে ঘেরা দ্বীপকে। তার একদিকে রয়েছে পাশাপাশি 5টি শিখর। আমি সেই দিকেই তাকিয়ে আছি, খালি চোখেও ওকে দেখা যাচ্ছে।
কিন্তু তুমি ভালো করে দেখতে চাও তো এই নাও দূরবীন। কুমার বিপুল আগ্রহে দূরবীনটা নিয়ে তাড়াতাড়ি চোখ তুলে অবাক হয়ে দেখলে বিমলের কথা সত্য। ছোট্ট একটা দ্বীপ, তার পায়ে উছলে পড়ে নমস্কার করে বয়ে যাচ্ছে সমুদ্রের চঞ্চল ঢেউ, এবং তার মাথার উপরে উড়ছে আকাশের পটে চলচ্চিত্রের মতো সাগর কপোতরা। পশ্চিম আকাশের রক্ত সূর্য যেন নিজের পুঁজি নিঃশেষ করে সমস্ত কিরণমালা জড়িয়ে দিয়েছে ওই দ্বীপবাসী শ্যামল শৈলশ্রেণীর শিখরে। হঠাৎ দেখলে মনে হয় ও যেন মায়াবী, চোখকে ফাঁকি দিয়ে ও যেন এখনই ডুব মারতে পারে অতল নীল সাগরে। ততক্ষণে জয়ন্ত ও মানিকের সঙ্গে সুন্দরবাবুও জাহাজের ধারে এসে দাঁড়িয়েছেন, এবং রামহরিও সঙ্গে এসেছে বাঘাকে নিয়ে। দ্বীপটিকে খালি চোখেও দেখা যাচ্ছিল। সকলে কৌতূহলী হয়ে তার দিকে তাকিয়ে রইল। কুমার বললে, ওহে বিমল, দ্বীপটি তো দেখছি একরকম পাহাড়ে মোড়া বললেই হয়। পাহাড়ের গা একেবারে খাড়া উঠে গিয়েছে ওপর দিকে অনেকখানি। ও দ্বীপ যেন পাহাড়ের উঁচু পাঁচিল তুলে সমস্ত বাইরের জগৎকে আলাদা করে দিয়েছে। ওর ভেতরে যেন বাইরের মানুষের প্রবেশ নিষেধ। ও দ্বীপে ঢুকবার পথ কোন দিকে? বিমল পকেট থেকে অমৃত দ্বীপের নকশা বার করে বললে, এই দেখো, দ্বীপের উত্তর পশ্চিম কোণে 5 পাহাড়ের সবচেয়ে উঁচু শিখরওয়ালা পাহাড়টার দিকে তাকিয়ে দেখো। দ্বীপের ভেতর থেকে একটি নদী পাহাড় ভেদ করে সমুদ্রের ওপরে এসে পড়েছে। আমাদের দ্বীপে ঢুকতে হবে ওই নদীতে নৌকো বেয়ে। সুন্দরবাবু বললেন, আমি আগে থাকতেই জানিয়ে রাখছি, আমায় যেন জাহাজ থেকে নামতে বলা না হয়। কেমন রামহরি, তুমিও তো আমার দলেই? রামহরি প্রথমটা চুপ করে রইল, তারপর মাথা নাড়তে নাড়তে বললে, তা হয় না মশাই, খোকাবাবুরা যদি নামেন আমাকেও নামতে হবে। সুন্দরবাবু বিস্মিত স্বরে বললেন, সে কি হে রামহরি, ও দ্বীপ যে পিশাচদের দ্বীপ, ওখানে যারা মরে যায় তারাও চলে বেড়ায়। রামহরি বললে, খোকাবাবুদের জন্য আমি প্রাণও দিতে পারি। সূর্য অস্ত গেল। জাহাজ তখন দ্বীপের খুব কাছে। ঘনিয়ে উঠল সন্ধ্যার অন্ধকার। জাহাজ শৈল দ্বীপের পঞ্চশিখরের তলায় গিয়ে দাঁড়ালো। সমুদ্রের পাখিরা তখন নীরব। আকাশ আসরেও লক্ষ লক্ষ তারা প্রতিপদের চন্দ্রের জন্য রয়েছে মৌন অপেক্ষায়। দ্বীপের ভেতর থেকেও কোনো রকম জীবনের সাড়া পাওয়া যাচ্ছে না। সমুদ্র কিন্তু সেখানেও বোবা নয়, তার কল্লোল কি শোনাচ্ছে স্তব্ধতার বিনায় অপূর্ব এক গীতিধ্বনির মতো। তারপর ধীরে ধীরে উঠল চাঁদ, অন্ধকারে নিকষ রূপলি আলোর ঢেউ খেলিয়ে। বিমল বললে, জয়ন্তবাবু, দ্বীপে ঢুকবার নদীর মুখেই আমাদের জাহাজ নোঙর করেছে। এখন যদি বোটে করে আমরা একবার দ্বীপের ভেতরে ঘুরে আসি। মানিক বললে, কি সর্বনাশ, এই রাত্রে? জয়ন্ত বললে, লুকিয়ে খবরাখবর নেওয়ার পক্ষে রাত্রি তো ভালো সময় মানিক। চাঁদের ধবধবে আলো রয়েছে, আমাদের কোনো অসুবিধা হবে না। বিমল বললে, আজ আমরা দ্বীপের খানিকটা দেখেই ফিরে আসব। আমি, কুমার আর জয়ন্তবাবু ছাড়া আজ আর কারুর যাওয়ার দরকার নেই। ফিরে আসার পর কাল সকালে আমাদের আসল অভিযান শুরু হবে। মানিক নারাজের মতন মুখের ভাব করে বললে, কিন্তু যদি আপনারা কোনো বিপদে পড়েন? বিপদের সম্ভাবনা দেখলেই সরে পড়ব, নয়তো একসঙ্গে 3 জনেই বন্দুক ছুঁড়ে সংকেত করব। উত্তরে আপনারাও বন্দুক ছুঁড়ে আমাদের জানিয়ে জাহাজের নাবিকদের নিয়ে সদল বলে দ্বীপের ভেতর প্রবেশ করবেন। চন্দ্রালোকের স্বপ্নজাল ভেদ করে তাদের নৌকা ভেসে চলল দ্বীপের নদীতে নাচতে নাচতে। নৌকোর দাঁড় টানছে বিমল ও জয়ন্ত, হাল ধরেছে কুমার। চুপি চুপি কাজ সারবে বলে তারা নাবিকদেরও সাহায্য নেয়নি। খানিকক্ষণ নদীর 2 তীরেই দেখা গেল পাহাড়রা দাঁড়িয়ে আছে চিরস্তব্ধ প্রহরীর মতো। ঘণ্টাখানেক পরে তারা পাহাড়ের এলাকা পার হয়ে গেল। 2 তীরে তখন চোখ পড়ল মাঝে মাঝে খোলা জায়গা, মাঝে মাঝে ছোট বড় জঙ্গল ও অরণ্য। চাঁদের আলো দিকে দিকে নানা রূপের মতো মাধুরীর ছবি এঁকে রেখেছে, কিন্তু সেদিকে আকৃষ্ট হলো না তখন তাদের দৃষ্টি। দ্বীপের কোথাও যে কোনো মানুষের চোখ এই সৌন্দর্য উপভোগ করছে এমন প্রমাণও তারা পেল না। এ দ্বীপ যেন একেবারে জনহীন।
এ যেন সবুজ ক্ষেত্র, বৃহৎ বনস্পতি ও আকাশ ছোঁয়া পাহাড়দের নিজস্ব রাজত্ব। জয়ন্ত বললে, বিমলবাবু, এই যদি আপনার অমৃতদ্বীপ হয় তাহলে বলতে হবে যে এখানকার অমররা হচ্ছে অশরীরী। বিমল হঠাৎ বললে, কুমার, নৌকার মুখ তীরের দিকে ফেরাও। জয়ন্ত বললে, কেন? ডাঙায় নেমে দ্বীপের ভেতরটা ভালো করে দেখতে চাই। কিন্তু নৌকো থেকে বেশি দূরে যাওয়া কি বুদ্ধিমানের কাজ হবে? বিমল কি জবাব দিতে গিয়ে চমকে থেমে পড়ল। আচম্বিতে অনেক দূর থেকে জেগে উঠল বহু কণ্ঠে এক আশ্চর্য সঙ্গীত। সে গানে পুরুষের গলাও আছে, মেয়ের গলাও আছে। গানের ভাষা বোঝা যাচ্ছে না, কিন্তু বিচিত্র তার সুর, অপূর্ব মিষ্টতায় মধুময়। কুমার চমৎকৃত কণ্ঠে বললে, ও কারা গান গাইছে? ও গান আসছে কোথা থেকে? বিমল নদীর বাম তীরের দিকে চেয়ে দেখলে প্রথমটা খোলা জমি, তারপর অরণ্য। সে বললে, মনে হচ্ছে গান আসছে ওই বনের ভেতর থেকে। নৌকো তীরের দিকে নিয়ে চলো কুমার। কারা ও গান গাইছে সেটা না জেনে ফেরা হবে না। খানিক পরেই নৌকো তীরে গিয়ে লাগলো। বিমল, কুমার ও জয়ন্ত নিজের নিজের বন্দুক নিয়ে ডাঙায় নেমে পড়ল। বিমল বললে, খুব সাবধানে চারিদিকে নজর রেখে আমাদের এগিয়ে যেতে হবে। তারা ধীরে ধীরে অগ্রসর হলো নরম ঘাসে ঢাকা এক মাঠের উপর দিয়ে। সেই অদ্ভুত সম্মিলিত সঙ্গীতের স্বর স্তরে স্তরে ওপরে আরো উপরে উঠছে। তার ধ্বনি জাগিয়ে দিচ্ছে বহু দূরের প্রতিধ্বনিকে। সে যেন এক অপার্থিব সঙ্গীত ভেসে আসছে নিশীথ রাতের রহস্যময় বুকের ভেতর থেকে। যখন তারা বনের কাছে এসে পড়েছে, কুমার হঠাৎ পেছন ফিরে তাকিয়ে চকিত স্বরে বললে, বিমল, বিমল, পেছনে কারা আসছে দেখো। বিমল ও জয়ন্ত একসঙ্গে ফিরে দাঁড়িয়ে স্তম্ভিত নেত্রে দেখলে নদীর দিক থেকে সার বেঁধে এগিয়ে আসছে বহু বহু মূর্তি। সংখ্যায় তারা ৫-৬০০ কম হবে না। বিমল মহাবিস্ময় বললে, নদীর ধারে তো জনপ্রাণী ছিল না, কোত্থেকে ওরা আবির্ভূত হলো? যেন আকাশ থেকে সদ্য পতিত এই জনতার দিকে তারা তাকিয়ে রইল আড়ষ্ট নেত্রে। চাঁদের আলোয় দূর থেকে মূর্তিগুলোকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না বটে, কিন্তু তাদের মনে হলো মূর্তিগুলো মানুষের মূর্তি হলেও প্রত্যেকেরই ভাবভঙ্গি হচ্ছে অত্যন্ত অমানুষিক। যে দল এগিয়ে আসছে তার ভেতরকার প্রত্যেক মূর্তিটাই যেন মানুষের মতন দেখতে, কলের পুতুলের মতন। কেবল চলছে তাদের পা গুলো, কিন্তু ওপর দেহের অংশ একেবারেই কাঠের মতো আড়ষ্ট। তাদের হাত দুলছে না, মাথাগুলো এদিক ওদিকে কোনো দিকেই ফিরছে না। আশ্চর্য! দূর থেকে কেবল এইটুকুই বোঝা গেল, আর দেখা গেল খালি শত শত চোখে স্থির আগুনের মতন উজ্জ্বল দৃষ্টি। কিন্তু অগ্নি উজ্জ্বল এইসব দৃষ্টি এবং এইসব আড়ষ্ট দেহের চলন্ত পদের চেয়েও অস্বাভাবিক কেমন একটা অজানা অজানা ভাব মূর্তিগুলোর চারিদিকে কি যেন এক ভুতুড়ে রহস্য সৃষ্টি করেছে। কুমার শিউরে উঠে তাড়াতাড়ি নিজের বন্দুক তুললে। বিমল বললে, বন্ধু, অকারণে নরহত্যা করে লাভ নেই। কুমার বললে, নরহত্যা নয় বিমল, আমি প্রেত হত্যা করব। রামহরি ঠিক বলেছে, এ হচ্ছে পিশাচদের দ্বীপ, এখানে মানুষ থাকে না। কুমার, পাগলামি করো না। পাগলামি? ওরা কারা? এইমাত্র দেখে এলুম নদীর ধারে জনপ্রাণী নেই, তবু ওরা কোত্থেকে আবির্ভূত হলো? ওরা মাটি খুঁড়ে গজিয়ে উঠলো, না আকাশ থেকে খসে পড়লো? ওদের আর কাছে আসতে দেওয়া উচিত নয়। বন্দুক ছোড়ো বিমল, বন্দুক ছোড়ো। বিমল ঘাড় নেড়ে বললে, কি হবে বন্দুক ছুড়ে? ওরা যদি একসঙ্গে আক্রমণ করে তাহলে বন্দুক ছুড়েও আমরা আত্মরক্ষা করতে পারবো না। উল্টে বন্দুকের শব্দে সজাগ হয়ে দ্বীপের সমস্ত বাসিন্দা এদিকে ছুটে আসতে পারে। জয়ন্ত চমৎকৃত স্বরে বললে, বিমল বাবু, এ কি আশ্চর্য ব্যাপার! প্রায় ৫০০ লোক মাটির উপরে একসঙ্গে পা ফেলে এগিয়ে আসছে, তবু কোনো রকম পায়ের আওয়াজই শোনা যাচ্ছে না। এও কি সম্ভব? না আমরা কালা হয়ে গেছি? কুমার বললে, বিমল, তবে কি বিনা বাধায় আমাদের আত্মসমর্পণ করতে হবে?
না বন্ধু, এতে আমি রাজি নই। বিমল বললে, না, আত্মসমর্পণ করব কেন? আমরা ছুটে ওই বনের ভেতরে গিয়ে ঢুকবো। তবে ছোট, ওরা যে এসে পড়লো। জয়ন্ত বললে, কিন্তু যারা গান গাইছে তারা ওই বনের ভেতরেই আছে। শেষকালে যদি আমরা দুদিক থেকে আক্রান্ত হই। বিমল চটপট চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে বললে, মূর্তিগুলো আসছে পশ্চিম দিক থেকে, আর গানের আওয়াজ আসছে পূর্ব দিক থেকে। পূর্ব দক্ষিণ কোণেও রয়েছে বন। চলুন, আমরা ওই দিকে দৌড় দিই। পূর্ব দক্ষিণ কোণ লক্ষ্য করে তিনজনেই বেগে দৌড়তে লাগলো। খানিকক্ষণ পরে বন ও মাঠের সীমারেখায় এসে দাঁড়িয়ে পড়ে তারা আরেকবার পেছন ফিরে তাকিয়ে দেখলে সেই বিচিত্র মূর্তি বৃহৎ দল দ্রুত বেগে তাদের অনুসরণ করেনি। তাদের গতি একটুও বাড়েনি। তারা যেমন ভাবে অগ্রসর হচ্ছিল এখনো ঠিক সেইভাবেই এগিয়ে আসছে যেন। তাদের কোনোই তাড়া নেই। তফাতের মধ্যে খালি এই, এখন তারা আসছে পূর্ব দক্ষিণ দিকে। বিমল আশ্চর্য হয়ে বললে, ওরা যে আমাদের পেছন পেছন আসছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ব্যাপার কি বলো দেখি কুমার? ওরা তো একটু তাড়াহুড়ো করছে না। রাহু যেমন নিশ্চয়ই চাঁদকে গ্রাস করতে পারবে জেনে এগুতে থাকে ধীরে ধীরে, ওরাও অগ্রসর হচ্ছে সেইভাবেই। যেন ওরা জানে যত জোরেই পা চালাই ওদের কবল থেকে কিছুতেই আমরা পালাতে পারবো না। কুমার বললে, ওদের ধরন ধারণ দেখলে মনে হয় যেন নিশ্চিত মৃত্যুর দল মূর্তি ধারণ করে নিঃশব্দে এগিয়ে আসছে আমাদের দিকে। জয়ন্ত বললে, ওরা কারা তা জানি না, কিন্তু আমাদের এখানে দাঁড়িয়ে থাকা উচিত নয়। বিমল বললে, এখন দেখছি সঙ্গীদের জাহাজে রেখে এসে ভালো কাজ করিনি। এই রহস্যময় দ্বীপে অদৃষ্টে কি আছে জানি না, কিন্তু চলুন আমরা বনের ভেতরে গিয়ে ঢুকি। আর এক দৌড়ে তারা মাঠ ছেড়ে বনের ভেতরে গিয়ে পড়ল। বন সেখানে খুব ঘন নয়। গাছগুলোর তলায় তলায় ও ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে খানিক কালো আর খানিক আলোর খেলা। ঝোপঝাড়ের মাঝখান দিয়েও ফুটে উঠেছে আলো কালো মাখা পথের রেখা, এবং দূর থেকে তখনও ভেসে আসছিল সেই বিচিত্র সঙ্গীতের টান। কুমার বললে, এখন আমরা কোন দিকে যাব? বিমল বললে, পূর্ব দক্ষিণ দিকে আরো খানিক এগিয়ে তারপর আবার আমরা নদীর দিকে ফেরবার চেষ্টা করব। বিমলের মুখের কথা শেষ হতেই সারা অরণ্য যেন চমকে উঠল কি এক পৈশাচিক হো হো অট্টহাস্যে। তাদের আশপাশ সম্মুখ পেছন থেকে ছুটল হাসির হররার পর হাসির হররা। সে বিকট হাসির স্রোত বইছে যেন পায়ের তলা দিয়ে। সে হাসি যেন ঝরে ঝরে পড়ছে শূন্য তল থেকে। সে হাসির ধাক্কায় যেন চঞ্চল হয়ে উঠল বনব্যাপী আলোর রেখা কালোর রেখা। বিমল কুমার ও জয়ন্ত বিভ্রান্তের মতো চতুর্দিকে ঘুরে ফিরে তাকাতে লাগলো, কিন্তু কোনো দিকেই দেখা গেল না জনপ্রাণীকে। জয়ন্ত বললে, কারা হাসে? কোথা থেকে হাসে? কেন হাসে? কুমার ও বিমল কখনো পাগলের মতো এ গাছের ও গাছের দিকে ছুটে যায়, কখনো ডাইনের কখনো বাইয়ের ঝোপঝাড়ের উপরে বন্দুকের কুদো দিয়ে বারবার আঘাত করে, কিন্তু কোথাও কেউ নেই। অথচ অট্টহাসির তরঙ্গের পর তরঙ্গ আসছে প্রতি ঝোপের ভেতর থেকে, প্রতি গাছের আড়াল থেকে। এ অদ্ভুত হাসির জন্ম যেন সর্বত্রই। যেমন আচম্বিতে জেগেছিল তেমনি হঠাৎ আবার থেমে গেল হাসির হুল্লোড়। কেবল শোনা যেতে লাগলো সুদূরের সঙ্গীত লহরী। বিমল কান পেতে শুনে বলল, জয়ন্তবাবু, এবারে কেবল গান নয়, আর একটা শব্দ শুনতে পাচ্ছেন? জয়ন্ত বললে, হুম। বনময় ছড়ানো শুকনো পাতার উপরে পড়ছে যেন তালে তালে শত শত পা। বোধহয় মাঠের বন্ধুরা বনে ঢুকেছে, কিন্তু এবারে তারা আর নিঃশব্দে আসছে না। বিমল বললে, ছোট কুমার, যত জোরে পারো ছোট। আবার জাগ্রত হলো বহুকণ্ঠে সেই ভীষণ অট্টহাস্য। কুমার বললে, কিন্তু কোন দিকে ছুটবো বিমল? দূরে শত্রুদের পদশব্দ, আশেপাশে শত্রুদের পাগলা হাসির ধুম, চারিদিকে অদৃশ্য শত্রু। কোন দিকে যাব ভাই? সামনের দিকে, সামনের দিকে। শত্রুরা দৃশ্যমান হলেই বন্দুক ছুড়বে। তিনজনে আবার ঊর্ধ্বশ্বাসে দৌড়তে লাগলো, এবং তাদের সঙ্গে সঙ্গে ছুটতে লাগলো যেন সেই বেয়ারা হাসির আওয়াজ।
এইটুকুই কেবল বোঝা গেল যে তাদের এপাশে ওপাশে পেছনে জাগ্রত অট্টহাসি থাকলেও সামনের দিকে হাসি এখন একেবারেই নীরব, যেন সেই অপার্থিব হাসি তাদের সম্মুখের পথ রোধ করতে চায় না, যেন কারা তাদের ওই দিকেই তাড়িয়ে নিয়ে যেতে চায়। প্রায় 12-13 মিনিট ধরে তারা ছুটে চলল এইভাবেই, এবং এর মধ্যে সেই হাসির স্রোত বন্ধ হলো না একবারও। তারপরেই থেমে গেল হাসি, শেষ হয়ে গেল বনের পথ, এবং সামনেই দেখা গেল পথ জুড়ে দাঁড়িয়ে আছে খুব উঁচু একটা প্রাচীর। কুমার হতাশভাবে দাঁড়িয়ে পড়ে বললে, সামনের পথ বন্ধ, এখন আমরা কি করব? বিমল ও জয়ন্ত উপায়হীনের মতো এদিকে ওদিকে তাকাতে লাগলো। হঠাৎ বনের ভেতরে জাগলো আবার শত শত পায়ের আঘাতে শুকনো পাতার আর্তনাদ। জয়ন্ত বললে, এবারে পায়ের শব্দ আসছে আমাদের দুপাশ আর পেছন থেকে। আমাদের সম্মুখে রয়েছে খাড়া দেওয়াল, আর আমাদের পালাবার উপায় নেই। বিমল ম্লান হাসি হেসে বললে, আমরা পালাচ্ছি না, রিট্রিট করছি। জয়ন্ত হাসবার চেষ্টা করে বললে, বেশ, মানলুম এসব হচ্ছে আমাদের ট্যাকটিক্যাল মুভমেন্টস, কিন্তু এবারে আমরা কোন দিকে যাত্রা করব? বিমল বললে, সামনের দিকে ভালো করে চেয়ে দেখুন। আমাদের সম্মুখের দেওয়ালের গায়ে রয়েছে একটা ছোট্ট দরজা, ওর পাল্লাও বন্ধ নেই। জয়ন্ত 2 পা এগিয়ে ভালো করে দেখে বুঝলে বিমলের কথা সত্য। তারপর বললে, দেখছি অন্ধকারে আপনার চোখ আমাদের চেয়ে ভালো চলে, কিন্তু ওর ভেতরে ঢুকলে কি আর আমরা বেরিয়ে আসতে পারবো? বেশ বোঝা যাচ্ছে 2 পাশের আর পেছনের অদৃশ্য শত্রুরা অট্টহাস্য আর পায়ের শব্দ করে আমাদের এই দিকেই তাড়িয়ে আনতে চায়। শিকারীরা বাঘ সিংহকে যেভাবে নির্দিষ্ট পথে চালনা করে ফাঁদে ফেলে, শত্রুরাও সেই কৌশল অবলম্বন করেছে। বিমল বললে, ঠিক, তাদের উদ্দেশ্য আমিও বুঝতে পেরেছি, আর আমাদের ঢোকবার সুবিধা হবে বলে দয়া করে তারা দরজার পাল্লা দুখানাও খুলে রেখেছে। অতএব তাদের ধন্যবাদ দিয়ে আমাদের এখন দরজার ফাঁকেই মাথা গলাতে হবে, কারণ পায়ের শব্দ আর দূরে নেই। কুমার বললে, দরজার ওপাশে যদি নতুন বিপদ থাকে? অকুত ভয়ে সেই বিপদকে আমরা বরণ করব। বলেই বিমল বন্দুক উদ্ধত করে সর্বাগ্রে দরজার ভেতরে গিয়ে ঢুকল। তার পেছনে পেছনে গেল কুমার ও জয়ন্ত। ভেতরে ঢুকে তারা অবাক হয়ে দেখলে একটা বৃক্ষহীন তৃণহীন ছোটখাটো ময়দানের মতন জায়গা, এবং তার চারিদিকেই প্রায় 4 তলার সমান উঁচু প্রাচীর। হঠাৎ দেখলে মনে হয় যেন সর্বহারা মরুভূমির খা খা করা ভয়াল স্তব্ধতাকে সেখানে কেউ প্রাচীর তুলে কয়েদ করে রেখেছে। জয়ন্ত বললে, এর মানে কি? একটা মাঠকে এমন উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রাখা হয়েছে কেন? বিমল অল্পক্ষণ চুপ করে থেকে বললে, অনেকদিন আগে আমরা গিয়েছিলাম চম্পা দ্বীপে। কুমার, আজকের এই গর্জন শুনে কি সেখানকার কোনো কোনো জীবের কথা মনে পড়ে না? কুমার বললে, এরা কি এখানে আমাদের বন্দি করে রাখতে চায়? যেন তার জিজ্ঞাসার উত্তরেই তাদের পেছনকার দরজার পাল্লা দুখানা বন্ধ হয়ে গেল সশব্দে। বিমল দৌড়ে গিয়ে দরজা ধরে টানাটানি করে বললে, কুমার, অমৃতদ্বীপে এসে আমাদের ভাগ্যে উঠবে বোধহয় নিছক গরলি। এ দরজা এমন মজবুত যে মত্ত হস্তিও এর কিছুই করতে পারবে না। এতক্ষণ লক্ষ্য করে দেখিনি, কিন্তু এ হচ্ছে পুরু লোহার দরজা, আর এই পাঁচিল হচ্ছে পাথরের। এই দরজা আর পাঁচিল ভাঙতে হলে কামানের দরকার। অকস্মাৎ চারিদিকের নিস্তব্ধতা খণ্ড খণ্ড হয়ে গেল ভয়াবহ গর্জনের পর গর্জনে। সে যে কি বিকট, কি বিভৎস, কি ভৈরব হুঙ্কার, ভাষায় তা প্রকাশ করা অসম্ভব। পৃথিবীর মাটি, আকাশের চাঁদ, তারা, নিশীথ রাতের বুক সে হুঙ্কার শুনে যেন কেঁপে কেঁপে উঠল। যেন বিশ্বগ্রাসী ক্ষুধায় ছটফট করতে করতে বহুদিনের উপবাসী কোনো অতিকায় দানব হিংস্র বিষাক্ত চিৎকারের পর চিৎকার করে হঠাৎ আবার স্তব্ধ হয়ে পড়ল। বিমল, কুমার ও জয়ন্ত খানিকক্ষণ স্তম্ভিত ও বোবার মতন দাঁড়িয়ে রইল। সর্বপ্রথমে কথা কইল জয়ন্ত। কম্পিত স্বরে সে বললে, এ কোন জীবের গর্জন বিমল বাবু? 40-50টা সিংহও যে একসঙ্গে এত জোরে গর্জন করতে পারে না। এরকম ভয়ানক গর্জন করবার শক্তি কি পৃথিবীর কোনো জীবের আছে? কুমার বললে, মনে মনে আমিও সেই কথাই ভাবছিলুম।
বিমল বললে, কিন্তু আন্দাজ করতে পারছো কি এ জীবটা কোত্থেকে গর্জন করছে? মনে হচ্ছে যেন সে আছে আমাদের খুব কাছেই, অথচ এই পাঁচিল ঘেরা জায়গাটার মধ্যে চাঁদের আলোয় কোনো জীবের ছায়া পর্যন্ত দেখা যাচ্ছে না। জয়ন্ত বললে, কিন্তু পূর্ব দিকে খানিক দূরে তাকিয়ে দেখুন, ওখানে চাঁদের আলোয় জলের মতন কি চকচক করছে না? বিমল খানিকক্ষণ সেই দিকে তাকিয়ে থেকে বললে, হ্যাঁ জয়ন্ত বাবু, ওখানে একটা জলাশয়ের মতন কিছু আছে বলেই মনে হচ্ছে। কুমার বললে, একটু এগিয়ে দেখবো নাকি? বিমল খপ করে কুমারের হাত চেপে ধরে বললে, খবরদার কুমার, ওদিকে যাওয়ার নামও করো না। কেন বিমল, ওদিকে তো কেউ নেই। হ্যাঁ, চোখে কাউকে দেখা যাচ্ছে না বটে, কিন্তু আগে এখানকার ব্যাপারটা তলিয়ে বুঝে দেখো। প্রথমে ধরো, রীতিমতো মাঠের মতন এমন একটা জায়গা অকারণে কেউ এত উঁচু পাথরের পাঁচিল দিয়ে ঘিরে রাখে না। এখানটা ঘিরে রাখবার কারণ কি? দ্বিতীয়ত, পাঁচিলের ওই দরজা পুরো লোহা দিয়ে তৈরি কেন? এই জায়গায় এমন কি বিভীষিকা আছে যাকে এখানে ধরে রাখবার জন্য অমন মজবুত দরজার দরকার হয়? তৃতীয়ত, পাঁচিল ঘেরা এতখানি জায়গার ভেতরে দ্রষ্টব্য আর কিছুই নেই। না গাছপালা, না ঘরবাড়ি, না জীবনের চিহ্ন আছে, কেবল একটা জলাশয়। কেন ওখানে জলাশয় খোঁড়া রয়েছে? ওর ভেতরে কি আছে? আমাদের খুব কাছে এখনই যে দানব জানোয়ারটা বিষম গর্জন করলে, কে বলতে পারে সে ওই জলাশয়ে বাস করে কিনা? হয়তো সে উভচর, জলে স্থলে তার অবাধ গতি। ওদিকে যাওয়া নিরাপদ নয় কুমার, ওদিকে যাওয়া নিরাপদ নয়। জয়ন্ত শিউরে উঠে বললে, তবে কি ওই দানবের খোরাক হওয়ার জন্যেই আমাদের তাড়িয়ে এইখানে নিয়ে আসা হয়েছে? আমার তো তাই বিশ্বাস। কুমার বললে, ওই বিভীষিকা যদি স্থলচর হয়, তাহলে আমরা তো এখানে থেকেও বাঁচতে পারবো না। সে তো আমাদের দেখতে পেলেই আক্রমণ করবে। তখন কি হবে? তখন ভরসা আমাদের এই 3টে অটোমেটিক বন্দুক। কিন্তু এই বন্দুক 3টে যে নিশ্চয়ই আমাদের প্রাণ রক্ষা করতে পারবে, এ কথা জোর দিয়ে বলা যায় না। চম্পাদ্বীপে আমরা এমন সব জীব সচক্ষে দেখেছি যাদের কাছে বন্দুকও হচ্ছে তুচ্ছ অস্ত্র। জয়ন্ত কিছু না বলে প্রাচীরের কাছে গিয়ে দাঁড়ালো। তারপর প্রাচীরের গায়ে হাত বুলিয়ে বললে, দেখছি পাঁচিলের গা তেলা নয়, রীতিমতো এবড়ো খেবড়ো। ভালো লক্ষণ। বিমল বললে, পাঁচিলের গা অসমতল হলে আমাদের কি সুবিধা হবে জয়ন্তবাবু? জয়ন্ত সে কথার জবাব না দিয়ে বললে, বিমল বাবু, যদি একগাছা হাত 40-50 লম্বা দড়ি পেতুম, তাহলে আমাদের আর কোনো ভাবনাই ছিল না। বিমল বিস্মিত স্বরে বললে, দড়ি? দড়ি নিয়ে কি করবেন? দড়ি তো আমার কাছেই আছে। জয়ন্তবাবু, আমি আর কুমার হচ্ছি 1 নম্বরের ভবঘুরে। পথে পা বাড়ালেই সবকিছুর জন্যেই প্রস্তুত হয়ে থাকি। আমাদের দুজনের পাশে ঝুলছে এই যে 2টো ব্যাগ, এর মধ্যে আছে দস্তুর মতো সংসারের এক একটি ক্ষুদ্র সংস্করণ। আমার ব্যাগে আছে 60 হাত ম্যানিলা দড়ি। জানেন তো, দেখতে সরু হলেও ম্যানিলা দড়ি দিয়ে সিংহকেও বেঁধে রাখা যায়। জয়ন্ত বললে, উত্তম। আর চাই একটা হাতুড়ি আর একগাছা হুক। ও 2টি জিনিস আছে কুমারের ব্যাগে। চমৎকার, তাহলে আমার সঙ্গে আসুন। আমি চাই 4 পাঁচিলের একটা কোণ বেছে নিতে। সেখানে গেলে হাত বাড়িয়ে পাবো দুদিকের দেওয়াল। জয়ন্ত পায়ে পায়ে এগুলো। কিছুই বুঝতে না পেরে বিমল ও কুমারও চলল তার পেছনে পেছনে। প্রাচীরের পূর্ব উত্তর কোণে গিয়ে দাঁড়িয়ে জয়ন্ত বললে, এইবারে দড়ি আর হুক আর হাতুড়ি নিয়ে আমি উঠব পাঁচিলের ওপরে। তারপর টঙে গিয়ে 2খানা পাথরের জোরের মুখে হুক বসিয়ে তার সঙ্গে দড়ি বেঁধে নিচে ঝুলিয়ে দেব। তারপর আপনারা দুজনেও একে একে দড়ি ধরে ওপরে গিয়ে উঠবেন। তারপর সেই দড়ি বেয়েই পাঁচিলের ওপারে পৃথিবীর মাটিতে অবতীর্ণ হতে বেশিক্ষণ লাগবে না। বিমল খিলখিল করে হেসে উঠে বললে, বাহ, সবই তো জলের মতন বেশ বোঝা গেল, কিন্তু জয়ন্তবাবু, প্রথমেই বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? অর্থাৎ পাঁচিলের টঙে গিয়ে চড়বে কে? আপনি, না আমি, না কুমার? দুঃখের বিষয়, আমরা কেউই টিকটিকির মূর্তি ধারণ করতে পারি না। জয়ন্ত বললে, বিমল বাবু, আমি ঠাট্টা বা আকাশ কুসুম চয়ন করছি না। কিছুকাল আগে নিউ ইয়র্ক টাইমসে আমি কারাগার থেকে পলায়নের এক আশ্চর্য খবর পড়েছিলাম।
কাল্পনিক নয়, সম্পূর্ণ সত্য কাহিনী। আমেরিকার এক নামজাদা খুনে ডাকাতকে সেখানকার সবচেয়ে সুরক্ষিত জেলখানায় বন্দি করে রাখা হয়। সে জেল ভেঙে কোনো বন্দি কখনো পালাতে পারেনি। তার চারিদিকে ছিল অত্যন্ত উঁচু পাঁচিল, কিন্তু ওই ডাকাতটা এক অদ্ভুত উপায়ে সেই পাঁচিলও পার হয়ে পালিয়ে গিয়েছিল। উপায়টা যে কি, মুখে বললে আপনারা তা অসম্ভব বলে মনে করবেন, আর খবরটা প্রথমে পড়ে আমিও অসম্ভব বলেই ভেবেছিলুম। কিন্তু কিছুদিন ধরে অভ্যেস করার পর আমিও দেখলুম উপায়টা দুঃসাধ্য হলেও অসাধ্য নয়। তবে সাধারণ মানুষের পক্ষে এ উপায়টা চিরদিনই অসম্ভব হয়ে থাকবে বটে, কারণ এ উপায় যে অবলম্বন করবে তার পক্ষে দরকার কেবল হাত পায়ের কৌশল নয়, অসাধারণ দেহের শক্তিও। বিমল কৌতূহলে প্রদীপ্ত হয়ে বললে, জয়ন্তবাবু, শিগগির বলুন সে উপায়টা কি? জয়ন্ত বললে, উপায়টা এমন ধারণাতীত যে মুখে বললে আপনারা বিশ্বাস করবেন না। তার চেয়ে এই দেখুন, আপনাদের চোখের সম্মুখে আমি নিজেই সেই উপায়টা অবলম্বন করছি। বলেই সে দুই দিকের প্রাচীর যেখানে মিলেছে সেই কোণে গিয়ে দাঁড়ালো। তারপর বিমল ও কুমার যে অবাক করা ব্যাপারটা দেখলে কোনোদিনই সেটা তারা সম্ভবপর বলে মনে করেনি। জয়ন্ত কোণে গিয়ে দুই দিকের প্রাচীরে দুই হাত ও দুই পা রেখে কেবল হাত ও পায়ের উপরে প্রবল চাপ দিয়ে ওপর দিকে উঠে যেতে লাগলো, প্রায় অনায়াসেই। বিপুল বিস্ময়ে নির্বাক ও রুদ্ধশ্বাস হয়ে তারা বিস্ফারিত চোখে ওপর পানে তাকিয়ে রইল। জয়ন্ত যখন প্রাচীরের ওপর পর্যন্ত পৌঁছল, বিমল উচ্ছ্বসিত কণ্ঠে তারিফ করে বলল, সাধু জয়ন্তবাবু, সাধু, আপনি আজ সত্য করে তুললেন ধারণাতীত স্বপ্নকে। ঠিক সেই সময়ই জাগলো আবার চারিদিক কাঁপিয়ে ও ধ্বনিত প্রতিধ্বনিত করে কোনো অজ্ঞাত দানবের বিভীষণ হুঙ্কার। সে যেন সমস্ত জীবজগতের বিরুদ্ধে প্রচন্ড প্রতিবাদ, সে যেন বিরাট বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। জয়ন্ত তখন প্রাচীরের উপরে উঠে বসে হাঁপ নিচ্ছে, কিন্তু এমন ভয়ঙ্কর সেই চিৎকার যে চমকে উঠে সে আরেকটু হলেই টোলে নিচে পড়ে যাচ্ছিল। তাড়াতাড়ি দুই হাতে প্রাচীর চেপে ধরে সরোবরের দিকে সভয়ে তাকিয়ে দেখলে, হ্যাঁ, বিমলের অনুমানই ঠিক। একটু আগে যারা আজগুবি হাসি হাসছিল তারা দেখা দেয়নি বটে, কিন্তু এখন যে হুঙ্কারের পর হুঙ্কার ছাড়ছে সে আর অদৃশ্য হয়নি। চাঁদ তখন পশ্চিম আকাশে, এবং পশ্চিম দিকের উঁচু প্রাচীরের কালো ছায়া এসে পড়ে সরোবরের আধা আধি অংশ করে তুলেছে অন্ধকারময়, এবং সেই অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে পড়ে অন্ধকারেরই এক জীবন্ত অংশের মতো কি যে সে কিম্ভূত কিমাকার বিপুল মূর্তির খানিকটা আত্মপ্রকাশ করেছে, দূর হতে স্পষ্ট করে তা বোঝা গেল না। কিন্তু তার প্রকাণ্ড দেহটা সরোবরের জ্যোৎস্না উজ্জ্বল অংশের উপরে ক্রমেই আরো প্রকাণ্ড হয়ে উঠতে লাগলো। তবে কি সে তাদের দেখতে পেয়েছে? সে কি এগিয়ে আসছে জল ছেড়ে ডাঙ্গায় উঠবার জন্যে? জয়ন্ত অত্যন্ত ব্যস্তভাবে প্রাচীরের পাথরের ফাঁকে হুক বসিয়ে ঠক ঠক হাতুড়ির ঘা মারতে লাগলো। নিচে থেকে বিমল অধীর স্বরে চিৎকার করে বললে, ও আমাদের দেখতে পেয়েছে, জয়ন্তবাবু, দড়ি দড়ি। কুমার ফিরে সচকিত চোখে দেখলে প্রায় ৮০ ফুট লম্বা ও ৩৫-৪০ ফুট উঁচু একটা বিরাট কালো দেহ মূর্তিমান দুঃস্বপ্নের মতো সরোবরের তীরে বসে সশব্দে প্রচন্ড গা ঝাড়া দিচ্ছে। ওপর থেকে ঝপাং করে একগাছা দড়ির নিচে এসে পড়ল। কুমার ত্রস্ত স্বরে বললে, লাউজুর ভক্তরা কি একেই ড্রাগন বলে ডাকে? বিমল দড়ি চেপে ধরে বললে, চুলোয় যাক লাউজুর ভক্তরা, এখন নিজের প্রাণ বাঁচাও, তাড়াতাড়ি আমার সঙ্গে দড়ি ধরে ওপরে উঠে এসো। তারা একে একে প্রাচীরের ওপারে মাটির উপরে গিয়ে নেমে আড়ষ্টভাবে শুনলে ওধার থেকে ঘন ঘন জাগছে দানবের হতাশ হুঙ্কার। সে নিশ্চয় চারিদিকে মুখের গ্রাস খুঁজে বেড়াচ্ছে, কেননা তার বিপুল দেহের বিষম দাপাদাপির চোটে প্রাচীরের এপাশের মাটিও কেঁপে উঠছে থরথর করে। কুমার শ্রান্তের মতন কপালের ঘাম মুছতে মুছতে বললে, উফ, দানবটা আর ১ মিনিট আগে আমাদের দেখতে পেলে আর আমরা বাঁচতুম না। বিমল গম্ভীর স্বরে বললে, এখনো আমাদের বাঁচবার সম্ভাবনা নেই কুমার, ডাইনে বায়ে সামনের দিকে চেয়ে দেখো। সর্বনাশ! আবার সেই অপার্থিব দৃশ্য। তারা দাঁড়িয়ে আছে প্রান্তরের মতন একটা স্থানে, এবং সেই প্রান্তরের যেদিকে তাকানো যায় সেই দিকেই চোখে পড়ে
কলে চলা পুতুলের মতন দলে দলে মানুষ মূর্তি অর্ধচন্দ্রাকারে এগিয়ে আসছে তাদের দিকে। নীরব, নিঃশব্দ, নিষ্ঠুর সব মূর্তি। পেছনে প্রাচীর এবং সামনে ও দুপাশে রয়েছে এই অমানুষিক মানুষের দল। এবারে আর পালাবার কোনো পথই খোলা নেই। জয়ন্ত অবসন্নের মতো বসে পড়ে বললে, আর কোনো চেষ্টা করা বৃথা। সেই ভয়ানক অর্ধচন্দ্র গুহ এমনভাবে ৩ দিক আগে এগিয়ে আসছে যে মুক্তিলাভের কোনো পথই আর খোলা রইল না। গুহ যারা গঠন করেছে তাদের দিকে তাকালেও বুক করতে থাকে ছ্যাঁত-ছ্যাঁত। তারা মানুষ না অমানুষ? তারা যখন মাটির উপরে পদসঞ্চালন করে অগ্রসর হচ্ছে তখন তাদের জ্যান্ত মানুষ বলে না মেনে উপায় নেই, কিন্তু দেখলে মনে হয় যেন দলে দলে কবরের মরা হঠাৎ কোনো মোহিনী মন্ত্রে পদচালনা করবার শক্তি অর্জন করেছে। এবং এবারেও সবাই লক্ষ্য করলে যে কেবল ২ পা ছাড়া তাদের প্রত্যেকেরই অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ঠিক যেন মৃত্যু আড়ষ্ট হয়ে আছে। অর্ধচন্দ্র গুহের ২ প্রান্ত বিমলদের পেছনকার প্রাচীরের ২ দিকে সংলগ্ন হলো। মাঝে থাকলো একটুখানি মাত্র ফাঁক, যেখানে অবাক ও অভিভূত হয়ে দাঁড়িয়ে রইল তারা ৩ জনে। এদের উদ্দেশ্য কি? এরা তাদের বন্দী করতে না বধ করতে চায়? ওদের মুখ দেখে কিছু বোঝা অসম্ভব, কারণ মরার মুখের মতন কোনো মুখই কোনো ভাব প্রকাশ করছে না। কেবল তাদের অপলক চোখে চোখে জ্বলছে যেন নিষ্কম্প অগ্নিশিখা, যা দেখলে হয় হৃদকম্প। কুমার মরিয়ার মতন চিৎকার করে বললে, কপালে যা আছে বুঝতেই পারছি, আমি কিন্তু পোকার মতন ওদের পায়ের তলায় পড়ে প্রাণ দিতে রাজি নই। যতক্ষণ শক্তি আছে বিমল, বন্দুক ছোড়ো। সঙ্গে সঙ্গে শত শত কণ্ঠে আবার জাগল অট্টহাস্যের পর অট্টহাস্য। সঙ্গে সঙ্গে প্রাচীরের ওপার থেকেও ভীষণ হুঙ্কার করে সাড়া দিতে লাগলো সেই শিকার বঞ্চিত হতাশ দানব জন্তুটা। সেই সমান ভয়াবহ হাস্য ও গর্জনের প্রচণ্ডতায় চতুর্দিক হয়ে উঠল যেন বিষাক্ত। ও দানবটা যেন চেঁচাচ্ছে পেটের জ্বালায় অস্থির হয়ে। কিন্তু এই মূর্তিমান প্রেতগুলো এত হাসছে কেন? বিমল বললে, জাহাজের সঙ্গে সঙ্গে সমুদ্রে যে মূর্তিটা ভেসে আসছিল তাকেও দেখতে ঠিক এদেরই মতো, সেও হয়তো এই দলেই আছে। কুমার তখন তার বন্দুক তুলেছিল, কিন্তু হঠাৎ কি ভেবে বন্দুক নামিয়ে বললে, বিমল, একটা কথা মনে হচ্ছে। কি কথা? লাউজুর মূর্তিটা আমার সঙ্গেই আছে, জানো তো? তাও সাধুরা বলে সে মূর্তি মন্ত্রপুত, আর তাকে সঙ্গে না আনলে এ দ্বীপে আসা যায় না। বিমল কতকটা আশ্বস্ত স্বরে বললে, ঠিক বলেছ কুমার, এতক্ষণ ও কথা আমি ভুলেই গিয়েছিলুম। ওই মূর্তির লোভেই কলকাতায় মানুষের পর মানুষ খুন হয়েছে। তার এত মহিমা কিসের এইবারে হয়তো বুঝতে পারা যাবে। বার করো তো একবার মূর্তিটাকে, দেখি সেটা দেখে এই ভূতগুলো কি করে। কুমার তাড়াতাড়ি ব্যাগের ভেতর থেকে জেট পাথরে গড়া রামছাগলের চড়া সাধক লাউজুর সেই অর্ধতপ্ত অর্ধ শীতল মূর্তিটা বার করে ফেললে এবং ডান হাতে করে এমন ভাবে তাকে মাথার উপর তুলে ধরলে যে সকলেই তাকে স্পষ্ট দেখতে পেলে। ফল হলো কল্পনাতীত। মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে গেল অট্টহাস্য এবং আচম্বিতে যেন কোনো অদৃশ্য বৈদ্যুতিক শক্তির ধাক্কা খেয়ে সেই শত শত আড়ষ্ট মূর্তি অত্যন্ত তাড়াতাড়ি পিছিয়ে যেতে যেতে ছত্রভঙ্গ হয়ে নানা দিকে ছড়িয়ে পড়তে লাগলো। জয়ন্ত, বিমল ও কুমার ৩ জনেই অত্যন্ত বিস্মিতের মতো একবার এ ওর মুখের দিকে এবং একবার সেই পশ্চাৎপদ বিভৎস মূর্তিগুলোর দিকে ফিরে ফিরে তাকাতে লাগলো বারংবার। অবশেষে হাঁপ ছেড়ে জয়ন্ত বললে, এতটুকু মূর্তির এত বড় গুণ, একথা যে বিশ্বাস করতেও প্রবৃত্তি হচ্ছে না। বিমল বললে, এতক্ষণে বোঝা গেল এই দ্বীপে ওই পবিত্র মূর্তি হবে আমাদের রক্ষা কবচের মতো। ওকে সঙ্গে করে এখন আমরা যেখানে খুশি যেতে পারি। জয়ন্ত বললে, না বিমল বাবু, না, এই সৃষ্টি ছাড়া দ্বীপ আমাদের মতন মানুষের জন্য তৈরি হয়নি। এখানে পদে পদে যত সব অস্বাভাবিক বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। এরপর হয়তো লাউজুর মূর্তিও আর আমাদের বাঁচাতে পারবে না। আমি চাই নদীর ধারে যেতে, যেখানে বাধা আছে আমাদের নৌকো। কুমার বললে, আপাতত আমিও জয়ন্তবাবুর কথায় সায় দিই। আবার যদি এখানে আসি দলে ভারী হয়েই আসব, কিন্তু নদী কোন দিকে?
বিমল বললে, নিশ্চয়ই পশ্চিম দিকে। ওই দেখো, চাঁদের আলো নিভে আসছে, পূর্বের আকাশ ফর্সা হচ্ছে। যেন সমুজ্জ্বল স্বপ্নের মতো স্নিগ্ধতার মধ্যে দেখা গেল প্রান্তরের মাঝে মাঝে দাঁড়িয়ে আছে তাল জাতীয় তরুপুঞ্জ ও ছোট ছোট বন। এতক্ষণ যারা এসে এখানে বিভীষিকা সৃষ্টি করছিল, সেই অপার্থিব মূর্তিগুলো এখন অদৃশ্য হয়েছে চোখের আড়ালে কোথায় বা। বিমল সব দিকে চোখ বুলিয়ে বললে, আর বোধহয় ওরা আমাদের ভয় দেখাতে আসবে না। চলো কুমার, আমরা ওই বনের দিকে যাই। খুব সম্ভব ওই বনের পরেই পাবো নদী। তারা বন লক্ষ্য করে অগ্রসর হলো এবং চলতে চলতে বারবার শুনতে লাগলো সেই অজানা অতিকায় জানোয়ারটা তখনও আকাশ কাঁপিয়ে দারুণ ক্রোধে চিৎকার করছে ক্রমাগত। প্রায় সিকি মাইল পথ চলবার পর বনের কাছে এসে তারা শুনতে পেল গাছে গাছে জেগে উঠে ভোরের পাখিরা গাইছে নতুন উষার প্রথম জয়গীতি। আধার তখন নিঃশেষে পালিয়ে গেছে কোথায়, কোন দুঃস্বপ্ন লোকের অন্তপুরে। দানবের চিৎকারও থেমে গেল। হয়তো সেও ফিরে গেল হতাশ হয়ে তার পাতালপুরে। হয়তো রাত্রির জীবসে, সূর্যালোক তার চোখের বালি। বাতাসও এতক্ষণ ছিল যেন শ্বাসরোধ করে, এখন ফিরে এলো নিয়ে তার স্নিগ্ধ স্পর্শ। বনে বনে সবুজ গাছের পাতায় পাতায় জাগলো নির্ভীক আনন্দের বিচিত্র শিহরণ। জয়ন্ত বললে, এই তো আমার চিরপরিচিত প্রিয় পৃথিবী। জানি এর আলো ছায়ার মিলন লীলাকে, এর শব্দ গন্ধ স্পর্শের মাধুর্যকে, এর ফুল ফোটানো শ্যামলতাকে। আমি বাঁচতে চাই এদেরই মাঝখানে। কালকের মতো যুক্তিহীন আজগুবি রাত আর আমার জীবনে কখনো যেন না আসে। এ রাতের কাহিনী কারুর কাছে মুখ ফুটে বললেও সে আমাকে পাগল বলে মনে করবে। ঠিক সেই সময় কি এক অভাবনীয় ভাবে সকলের মন অভিভূত হয়ে গেল। প্রথমটা সবিস্ময়ে কারণ বুঝবার চেষ্টা করেও কেউ কিছুই বুঝতে পারল না। তারপরে কুমার বললে, এ কি বিমল, এ কি ভূমিকম্প হচ্ছে নাকি? চারিদিকে একবার চেয়ে বিমল বললে, এ তো ঠিক ভূমিকম্পের মতন মনে হচ্ছে না কুমার। মনে হচ্ছে আমরা আছি টলমলে জলে নৌকোর উপরে। এ কি আশ্চর্য! জয়ন্ত বললে, দেখুন, ওইদিকে তাকিয়ে দেখুন। যে মাঠ দিয়ে আমরা এসেছি সেখানে হঠাৎ এক নদীর সৃষ্টি হয়েছে। এও কি সম্ভব? বিপরীত দিকে তাকিয়ে কুমার বললে, ওদিকেও যে ওই একই ব্যাপার। আমরা যে জমির উপরে দাঁড়িয়ে আছি তার দুই দিকেই নদীর আবির্ভাব হয়েছে। দুই হাতে চোখ কচলে চমৎকৃত কণ্ঠে বিমল বললে, এ তো দৃষ্টি বিভ্রম নয় কুমার। আমাদের সামনের দিকেও খানিক তফাতে চেয়ে দেখো, ওখানেও জল। পেছন দিকে বন ভেদ করে চোখ চলছে না, খুব সম্ভব ওদিকেও আছে জল। কারণ এটা বেশ বুঝতে পারছি যে আমরা আছি এখন দ্বীপের মতন একটা জমির উপরে, আর এই দ্বীপটা ভেসে যাচ্ছে ঠিক নৌকোর মতোই। না, এইবারে আমি হার মানলুম। দ্বীপ হলো নৌকো, নাকি এটাকে বলবো ভাসন্ত দ্বীপ? সত্যই জলের ওপারে প্রান্তরের বনজঙ্গল দেখতে দেখতে পেছনে সরে যাচ্ছে, যেমন সরে যেতে দেখা যায় রেলগাড়ির ভেতরে বা নৌকো জাহাজের উপরে গিয়ে বসলে। গঙ্গা সাঁতার কাটছে জলে। বিমল অনেকক্ষণ চুপ করে থেকে বললে, জয়ন্তবাবু, আপনি হ্যামারটনের ইউনিভার্সাল হিস্ট্রি অফ দি ওয়ার্ল্ড পড়েছেন? রেখে দিন মশাই হিস্ট্রি ফিস্ট্রি। আমার মাথা এমন বো বো করে ঘুরছে, নিজেকে আর জয়ন্ত বলেই মনে হচ্ছে না। শুনুন, ওই হিস্ট্রির ষষ্ঠ খণ্ডে 3522 পৃষ্ঠায় একখানি ছবি দেখবেন। 400-500 বছর আগে চীন দেশে সিং রাজবংশের সময়ে একজন চীনা পটুয়া অমৃতদ্বীপের যে চিত্র এঁকেছিলেন, ওখানে হচ্ছে তারই প্রতিলিপি। তাতে দেখা যায় জনকয় তাও ধর্মাবলম্বী লোক একটি ভাসন্ত দ্বীপে বসে পানভোজন আমোদ আহ্লাদ করছে, আর একটি মেয়ে হাল ধরে দ্বীপটিকে করছে নির্দিষ্ট পথে চালনা। আরে মশাই, কবি আর চিত্রকররা উদ্ভট কল্পনায় যা দেখে তাই কি আমাদেরও বিশ্বাস করতে হবে? জয়ন্তবাবু, সময় বিশেষে কল্পনাও যে হয় সত্যের মতো, আর সত্যও হয় কল্পনার মতো, আজ স্বচক্ষেও তা দেখে আপনি তাকে স্বীকার করবেন না? পাগলের কাছে সবই সত্য হতে পারে। আমাদের সকলেরই মাথা হঠাৎ বিগড়ে গেছে। না জয়ন্তবাবু,
শিশুরও কাছে সবই সত্য হতে পারে। এই লক্ষ কোটি বৎসরের অতিবৃদ্ধ পৃথিবীর কোলে ক্ষুদ্র মানুষ হচ্ছে শিশুর চেয়ে শিশু। সাধারণ প্রাকৃতিক নিয়মের বাইরেও যে অসাধারণ প্রাকৃতিক নিয়ম থাকতে পারে, ভালো করে তা জানতে পারবার আগেই ক্ষণজীবী মানুষের মৃত্যু হয়। আজ লোহা জলে ভাসে, ধাতু আকাশে ওড়ে, বন্দি বিদ্যুৎ গোলামি করে, শূন্য দিয়ে সাত সাগর পেরিয়ে বেতারে মানুষের চেহারা আর কণ্ঠস্বর ছোটাছুটি করে, ছবি জ্যান্ত হয়ে কথা কয়, রসায়নাগারে নতুন জীবের সৃষ্টি হয়। কিছুকাল আগেও এসব ছিল সাধারণ প্রাকৃতিক নিয়মের বাইরে, আজগুবি কল্পনার মতো। তবু আমরা কতটুকু বা দেখতে বা জানতে পেরেছি? পৃথিবীতে যা কিছু আমরা দেখিনি, শুনিনি, তাহাই অসম্ভব না হতেও পারে। আপনার বক্তৃতাটি যে খুবই শিক্ষাপ্রদ তা আমি অস্বীকার করছি না, কিন্তু আপাতত বক্তৃতা শুনবার আগ্রহ আমার নেই। এখন আমরা কি করব সেইটাই ভাবা উচিত। এ দ্বীপ আমাদের নিয়ে জলপথে হয়তো নিরুদ্দেশ যাত্রা করতে চায়। এখন আমাদের কি করা উচিত? কুমার বললে, আমাদের উচিত জলে ঝাঁপ দেওয়া। জয়ন্ত বললে, কিন্তু সঙ্গে সঙ্গে যদি তরল জল আবার কঠিন মৃত্তিকায় পরিণত হয়, তাহলেও আমি আর অবাক হব না। বিমল বললে, কিংবা জলের ভেতরে আবার দেখা দিতে পারে দলে দলে জ্যান্ত মরা। কুমার শিউরে উঠে ব্যাগটা টিপে টুপে অনুভব করে দেখলে লাউজুর মূর্তিটা যথাস্থানে আছে কিনা। তারপর এগিয়ে ধারে গিয়ে তারা দেখলে দ্বীপ তখন ছুটে চলেছে রীতিমতো বেগে, এবং তটের তলায় উচ্ছল স্রোত ডাকছে কলকল করে। নদীর আকার তখন চওড়া হয়ে উঠেছে, এবং খণ্ডদ্বীপের দুই দিকে দুই তীর সরে গেছে অনেক দূরে। জয়ন্ত আবার বললে, এখন উপায় কি বিমল বাবু? কি করব আমরা? বিমল বললে, এখানে জল স্থল দুই বিপজ্জনক, বাকি আছে শূন্য পথ, কিন্তু আমাদের ডানা নেই। কুমার বললে, নদীর সঙ্গে আমরা যাচ্ছি সমুদ্রের দিকে, হয়তো অমৃতদ্বীপের বাসিন্দারা আমাদের মতো অনাহুত অতিথিদের বাহির সমুদ্রে তাড়িয়ে দিতে চায়। জয়ন্ত আশান্বিত হয়ে বললে, তাহলে তো সেটা হবে আমাদের পক্ষে শাপে বর। নদীর মুখেই আছে আমাদের জাহাজ। বিমল বললে, কিন্তু জাহাজ শুদ্ধ লোক আমাদের এই অতুলনীয় দ্বীপ নৌকো দেখে কি মনে করবে, সেটা ভেবে এখন থেকে আমার হাসি পাচ্ছে। কিন্তু বিমলের মুখে হাসির আভাস ফুটবার আগেই হাসি ফুটল আর এক নতুন কণ্ঠে, দস্তুর মতো কৌতুক হাসি। সকলে চমকে পেছন ফিরে অবাক হয়ে দেখলে একটু তফাতে বনের সামনে গাছতলায় বসে আছে আবার এক অমানুষিক মূর্তি, কিন্তু এবারে তার মুখ আর ভাবহীন নয়, কৌতুক হাস্যে সমুজ্জ্বল। জয়ন্ত বললে, এই মূর্তি আবার কোথা থেকে এলো? বিমল বললে, যেখান থেকেই আসুক এর চোখে মুখে বিভীষিকার চিহ্ন নেই, এ হয়তো আমাদের ভয় দেখাতে আসেনি। মূর্তি পরিষ্কার ইংরেজি ভাষায় বললে, কে তোমরা? পরেছ ইংরেজি পোশাক, কিন্তু দেখছি তোমরা ইংরেজ নও। বিমল দুই পা এগিয়ে বললে, তুমি যেমন চীনা হয়েও ইংরেজি বলছো, আমরাও তেমনি ইংরেজি পোশাক পরেও যাতে ভারতীয়। ঋষি বুদ্ধদেবের দেশ থেকে তোমরা প্রভু লাউজুর দেশে এসেছো কেন? তোমরা কি জানো না এদেশ হচ্ছে পৃথিবীর স্বর্গ? এখানে বাস করে আমাদের মতন অমরেরা, জলে স্থলে শূন্যে যাদের অবাধ গতি। এখানে নশ্বর মানুষের প্রবেশ নিষিদ্ধ। বিমল হেসে বললে, অমর হওয়ার জন্য আমার মনে একটুও লোভ নেই। মূর্তি উপেক্ষার হাসি হেসে বলল, আমাদের দেহের মর্যাদা তোমরা বুঝবে না। দেহ তো একটা তুচ্ছ খোলস মাত্র। মানুষ বলতে আসলে বোঝায় মানুষের মনকে। আমাদের দেহ নামে মাত্র আছে, কিন্তু আমরা করি কেবল মনের সন্ধান। আমাদের আড়ষ্ট দেহে কর্মশীল কেবল আমাদের মন। কিন্তু থাক ওসব কথা। কে তোমরা? কেন এখানে এসেছো? সিএন হতে? না, তোমাদের দেখবার পর আর অমর হওয়ার স্বাদ নেই। আমরা এখানে বেড়াতে এসেছি। বেড়াতে? এটা নশ্বর মানুষের বেড়াবার জায়গা নয়। জানো, তোমাদের মতো আরো কত কৌতূহলী এখানে বেড়াতে এসে মারা পড়েছে আমাদের হাতে। সেটা তোমাদের অভ্যর্থনার পদ্ধতি দেখেই বুঝতে পেরেছি। কেবল আমাদের মারতে পারোনি, কারণ সে শক্তি তোমাদের নেই। মূর্খ, তোমাদের বধ করতে পারি এই মুহূর্তেই। কেবল প্রভু লাউজুর পবিত্র মূর্তি তোমাদের সঙ্গে আছে বলেই এখনো তোমরা বেঁচে আছো। ও মূর্তি কোথায় পেলে? সে খবর তোমাকে দেব না। তোমরা কি তাও ধর্মে দীক্ষা নিয়েছ? না, আমরা হিন্দু, তবে সাধক বলে লাউজুকে আমরা শ্রদ্ধা করি।
কেবল মুখের শ্রদ্ধা ব্যর্থ, তোমাদের মন অপবিত্র। প্রভু লাউজুর মূর্তির মহিমায় তোমাদের প্রাণ রক্ষা হলো বটে, কিন্তু এখানে আর তোমাদের ঠাঁই নেই। শীঘ্র চলে যাও এখান থেকে। খুব লম্বা হুকুম তো দিলে, এই জ্যান্ত মরার মুল্লুক থেকে চলেও তো যেতে চাই, কিন্তু যাই কেমন করে? কেন? আগে ছিল মাঠে, তারপর মাঠ হলো জলে ঘেরা দ্বীপ, তারপর দ্বীপ হলো আশ্চর্য এক নৌকা। খুব মজার ম্যাজিক দেখিয়ে আরব্য উপন্যাসকেও তো লজ্জা দিলে বাবা। এখন দয়া করে দ্বীপ নৌকাকে আবার স্থলের সঙ্গে জুড়ে দাও দেখি, আমরাও ঘরের ছেলে ঘরে ফিরে যাই। তোমার সুবুদ্ধি দেখে খুশি হলুম। দ্বীপের পূর্ব দিকে চেয়ে দেখো। সকলে বিপুল বিস্ময়ে ফিরে দেখলে ইতিমধ্যে কখন যে দ্বীপের পূর্ব প্রান্ত আবার মাঠের সঙ্গে জুড়ে এক হয়ে গেছে তারা কেউ জানতেও পারেনি। স্থির মাটি পায়ের তলায় আর টলমল করছে না। এতক্ষণ পরে বিমল শ্রদ্ধাপূর্ণ স্বরে বললে, তোমাকে শত শত ধন্যবাদ। এখান থেকে সোজা পশ্চিম দিকে গেলেই দেখবে নদীর ধারে তোমাদের নৌকো বাঁধা আছে, যাও। পর মুহূর্তে আর এক অদ্ভুত দৃশ্য। সেই উপবিষ্ট মূর্তি আচম্বিতে বিনা অবলম্বনেই শূন্যে ঊর্ধ্ব দিকে উঠল এবং তারপর ধনুক থেকে ছোড়া তীরের মতন বেগে বনের উপর দিয়ে কোথায় চোখের আড়ালে মিলিয়ে গেল। কুমার হতভম্বের মতন বললে, এ কি দেখলুম বিমল, এ কি দেখলুম? বিমল বললে, আমি কিন্তু এই শেষ ম্যাজিকটা দেখে আশ্চর্য বলে মনে করছি না। জয়ন্ত বললে, বিমলবাবু, তাহলে আপনার কাছে আশ্চর্য বলে কোনো কিছুই নেই। জয়ন্তবাবু, আপনি কি সেই অদ্ভুত ইংরেজের কথা শোনেননি? টলস্টয় থ্যাকারের সঙ্গে আরো অনেক বিশ্ববিখ্যাত লোক স্বচক্ষে দেখে যার বর্ণনা করে গেছেন। তিনি সাধকও নন, জাদুকরও নন, আমাদেরই মতন সাধারণ মানুষ, কিন্তু তার দেহ শূন্যে উঠে এক জানলা দিয়ে শূন্য পথেই আবার ঘরের ভেতরে ফিরে আসতো। দোহাই মশাই দোহাই, আর নতুন নতুন দৃষ্টান্ত দিয়ে অসম্ভবের স্বাভাবিক ব্যাখ্যা করবেন না। আপনাদের অ্যাডভেঞ্চার আমার ধারণার বাইরে। এখানকার মাটিতে আর 5 মিনিট দাঁড়ালেও আমার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। মাঠ আর দ্বীপ হওয়ার আগেই ছুটে চলুন নৌকোর খোঁজে। সকলে পশ্চিম দিকে অগ্রসর হলো। পূর্বাকাশের রংমহলে প্রবেশ করেছে তখন নবীন সূর্য। নদীর জল যেন গলানো সোনার ধারা। নৌকো যথাস্থানেই বাঁধা আছে। অমৃতদ্বীপের আরো কত রহস্য অমৃতদ্বীপের ভেতরেই রেখে তারা খুলে দিল নৌকার বাঁধন। এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।